কে আর মেয়ে পাবে না? কে মানে? আকাশ এহনাজ চৌধুরী। আমি জন্য আপনার সংসার করতে রাজি হয়েছি। আর কেউ হলে করতো, আপনি বলুন। আপনার চরিত্র আমি হরণ করিনি। আর কোনো মেয়ে পটাতে পারবেন আপনি? অজান্তেই শব্দ করে হেসে ফেলল আকাশ। দুহাত বাড়িয়ে প্রিয়াকে চেপে ধরল নিজের বুকের বাপাসটায়। এলোমেলো চুলের সিথিতে শুকনো চুমু এঁকে আদুরে গলায় বলল, একদম পাবো না। সম্ভব নাকি? এই দুনিয়ায় প্রিয়া তো একটাই। এই প্রিয়া ছেড়ে আকাশের ঠাঁই কোথায়? কে দেবে এত ভালোবাসা? কোথায় পাবো এমন আকাশ প্রিয় জীবনসঙ্গী? এক জীবনে এত প্রেম আর কে দেবে আমায়? হাতের বাঁধন দৃঢ় করল আকাশ। পুনরায় বলে উঠল, একটু ঠকে যাওয়া নেহাত মন্দ নয় কিন্তু পাখি। একটু নিজের দিকটা স্যাক্রিফাইস করাও দোষের নয়। তুমি এইটুকু মানিয়ে না নিলে আমার কি হতো? সত্যিই তো, কে করতো আমার সংসার? আমার মতো পুরুষকে বিয়ে করে একটু না হয়ে ঠকলে জীবনে ক্ষতিপূরণ হিসেবে তার বদলে এক আকাশ সম ভালোবাসা দিলাম, চলবে না? খিলখিল করে হেসে ফেলল প্রিয়া। আকাশের বুকে মুখ গুজে ফিসফিসে বলে উঠল, চলবে, খুব চলবে। বাড়িতে নতুন সদস্য আসার 7 দিন আজকে। শিয়াকে কটেজে নিয়ে আসা হয়েছে বিকেলের দিকে। মা বাচ্চা দুজনে একদম সুস্থ, স্বাভাবিক আছে। উৎসব লেগেছে যেন। আকাশদের কাজের চাপ এ সপ্তাহে কমা মাত্র শিয়াদের নিয়ে ঢাকা রওনা দেওয়া হবে। আকাশে দাদা দাদি অপেক্ষা করছে ওদের জন্য। চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে নিয়ে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা সকলেই নিচে রান্নাবান্নার কাজে ব্যস্ত। আকাশের চাচি কাজিনরা কালকেই ঢাকা ফিরবে। বাচ্চাদের স্কুল কলেজ আছে, কর্তাদেরও ফিরতে হবে বইকি। ওদিককার অফিসের কাজগুলো তো সামলাতে হবে। তাছাড়া শিয়া আর বাচ্চাকে সামলাতে এখানে শিয়ার মা, অয়নের মা, রাকা, তুষি, প্রিয়া এরা তো আছেই। আর কদিন পর ওরাও ফিরবে বাড়িতে। বাড়িঘর সে অনুযায়ী সাজাতেও হবে তো নাকি? রাতে ডিনার করা হয়নি এখনো কারোরই। রাতুলরা ফিরলে তারপর একসাথে খেতে বসা হবে। যদিও আকাশ অয়ন 2 ভাই ফিরেছে সেই আগবেলাতেই। ফেরার কারণ অবশ্য আমেনা চৌধুরী। আকাশের বাবা চাচারা ফিরে যাবেন কালকে। আকাশ আর প্রিয়ার বিয়ের বিষয়টা নিয়ে আলোচনার সময় আজ রাতেই। এই বিষয়টা উত্থাপন না করলে আরও দেরি হয়ে যাবে। হাতে এক গাদা শুকনো কাপড় নিয়ে প্রিয়া ঢুকলো ওদের বেডরুমে। আকাশ সবই শাওয়ার নিয়ে বেরিয়েছে। আলমারি ফাঁকা দেখে বুঝতে পারছিল না আচমকা জামা কাপড়গুলো গেল কোথায়। এই মেয়ে ধুতে দিয়েছিল নাকি এগুলো? সবই তো ধোয়া কাপড় চোপড়। তার মায়ের বাতাস লেগেছে প্রিয়ার গায়েও, শতভাগ নিশ্চিত সে। তার মায়ের এই স্বভাব, ধোয়া জামা কাপড় টেনে হিঁচড়ে বের করে আবার ধুতে দেবে। প্রিয়া বিছানার ওপর কাপড়গুলো রেখে একটা একটা করে ভাঁজ করে যাচ্ছে। আর চোখে তাকাচ্ছে বারবার আকাশের দিকে। আকাশের পরনে শুধুমাত্র একটি ট্রাউজার। উদম শরীর নিয়ে বিছানায় বসতে প্রিয়া মৃদু কণ্ঠে বলল, বেবিটা খুব চঞ্চল হবে জানে না? কেন? 2 দিনের বাচ্চাও। এখনই কি করে বুঝলে চঞ্চল হবে কিনা? প্রিয়া মিষ্টি হাসল। বিছানার উপর ছড়িয়ে রাখা জামা কাপড়গুলো ঠেলে সরালো একদিকে। নিজে সেখানটায় আধা শোয়া হয়ে তারপর বলল, ঘুমায় না? সারা রাত টুলটুল চোখে তাকিয়ে থাকে। খানিক পরপর কাঁদে। আপনার মা বলছিল ভাইয়াও নাকি ছোটবেলায় এমন ছিল, পরে নাকি চঞ্চল হয়েছিল। আর আপনি ছিলেন পুরো উল্টো। সারাক্ষণ ঘুমাতেন, এক ফোঁটাও কান্নাকাটি করতেন না। এই দেখুন না বড় হয়ে গুমড়ো মুখ। আকাশ ঠোঁট টিপে হেসে হাতে ভর দিয়ে প্রিয়ার দিকে মুখ করে আধ শোয়া হয়। শিয়ার বেবিটা হওয়ার পর থেকে প্রিয়ার মুডই চেঞ্জ হয়ে গিয়েছিল। কি যে খুশি থাকে মেয়েটা, সারাক্ষণ বাচ্চাটার আশেপাশে ঘুরঘুর করে যায়। কাল তো দেখছিল শিয়ার পাশে বসে বাচ্চাটাকে কোলে নিয়ে আসে। রাজ্যের গল্প জুড়েছে 2 বোন এই অবুঝ শিশুটার সাথে। আকাশ স্বাভাবিক গলায় বলল, হতে পারে, বড় হতে থাক, বোঝা যাবে তারপর। প্রিয়ার মুখ জলজল করছে। একগাল হেসে বলল, আপনি এখনো কোলে নেননি ওকে? আপনি না চাচ্চু? চলুন, বাবুকে কোলে নেবেন, চলুন। কি এক খেয়ালে আকাশ আজকে মানা করতে পারলে না। শুরুর দিন থেকে মেয়েটা বলে যাচ্ছে, সে নিজে আগ্রহী অবশ্য। অয়ন শিয়ার ঘরে বাচ্চাদের সরঞ্জামের ছড়াছড়ি।
আকাশ, অয়ন, রাতুলরা যে বাইরে যাচ্ছে যার যার মতো করে কেনাকাটা করে নিয়ে আসছে। শিয়া হসপিটাল থেকে ফিরে নিজেদের ঘরের অবস্থা থেকে এক প্রকার বাকরুদ্ধ হয়ে বসে আছে। নিচতলা থেকেও শোনা যাচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ। শিয়া ছেলেকে বুকে জড়িয়ে শান্ত করতে ঘরময় পায়চারি করে যাচ্ছে। অয়ন পিছন পিছন খেলনা হাতে ঘুরঘুর করছে। না তো সে কোনো কিছুতেই নজর দিচ্ছে, না তো তার কান্না থামছে। ও কি চাচ্ছে বলো তো জান? সেই জন্মের পরদিন থেকে ওরই বাঁশি বন্ধ হচ্ছে না। সে বিরক্ত, মহাবিরক্ত। প্রায় 7 দিন যাবত ঘুম নেই বলা চলে। যদিও বাড়ির সকলেরই একই অবস্থা। পালা করে রাত জেগে বাবুকে এনে রাত জাগে তারা সকলে। সে আরেকটু বাবুকে বুকে চেপে আদুরে কণ্ঠে বলল, কি বাবা, কাঁদছো কেন? তোমার বাবাকে দেখলেই কাঁদো এভাবে? বাবা পছন্দ হয় না? শিয়ার কথাটা বলা মাত্র ক্ষণিকের জন্য কান্না থেমে গেল শিশুটার। অয়ন আশ্চর্য মুখে সামনে এসে দাঁড়াতেই আবার গগন বিদারী চিৎকারের মত্ত হলো বাচ্চাটা। অয়ন হতভম্ব। এতক্ষণ এ আবার কি খেলা শুরু হলো? শিয়া ঘাড় বাঁকিয়ে বিরক্ত মুখে বলল, আমার ছেলেটা তোমাকে দেখে কাঁদে? সামনে এসো না তো। মাথায় হাত অয়নের। এমন দিনও দেখতে হচ্ছে তাকে, নিজের ছেলে তার এটা, অথচ তাকে দেখা মাত্র কেঁদে ওঠে এমন ফ্যাস ফ্যাস করে। মানে কি? অয়ন প্রতিবাদ করে উঠল এক প্রকারে। আমার ছেলেও, কোনো সন্দেহ নেই তাতে। সলিড প্রোডাক্ট সাপ্লাই করেছি, আমাকে দেখে কাঁদে মানে কি? বলার মতো আর কথা পেলে না? উল্টাপাল্টা কথা বলবে না। তোমাকে দেখে যে ও কাঁদে এটা তুমি এখনো খেয়াল করনি? আমি শুনেছি প্রিয়ার থেকে নার্স যখন বাবুকে কোলে নিয়ে বাপের কোলে দিতে যায়, আগে অবধি নিশ্চুপ ছিল, তোমার কোলে দেওয়া মাত্র কাঁদতে শুরু করেছে। সেই যে শুরু, তারপর আর থামার নাম নেই। মা বলছিল ছোটবেলায় তুমি এমন ছিলে, হাড় মাস জ্বালিয়ে খেয়েছে সবার। অয়ন বিধ্বস্ত হলো যেন বউয়ের কথায় পিষ্ট হয়ে, শোকে দুঃখে আরও কিছু বলবে তার আগেই খিলখিল হাসির শব্দ পাওয়া গেল দরজার ওপাশ থেকে। অতি পরিচিত হাসি এটা। শিয়া ঠোঁট উল্টে বাবুকে দোলাতে দোলাতে বিছানায় বসল। গলা উঁচিয়ে ডাকলো প্রিয়াকে ভিতরে আসতে। শুধু প্রিয়া না, আকাশও আছে সাথে। প্রিয়ার অট্ট হাসির পাশাপাশি আকাশের মুখের ক্ষীণ হাসিও চোখে পড়ার মতো। অয়ন ভাইয়ের দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে গেল, গোমরা মুখে বলল, ছেলেটাকে কি করা যায় বলতো? আকাশ নির্বিকার মুখে বলল, ঝাড়ফুঁক। উফ, ইয়ার কি না ভাই, ঘটনা সত্য। ছেলেটা আমাকে দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। প্রিয়া কয়েক পা এগিয়ে এলো, দুলাভাইয়ের মুখাবয়ব ভালো করে সরু চোখে পরখ করে বলল, কাল আপনাকে নিয়ে মেন্স পার্লারে যাব, ভালো করে ফেসিয়াল করাবো। আকাশের দিকে আর চোখে তাকালো একবার, মাথা ঝাঁকিয়ে বলল, আপনাকেও? ছোট বাচ্চারা মানুষ দেখে ভয় পায় না, তারপর যখন আপনাদের দেখে পাচ্ছে, কমন সেন্সের বিষয়টা বোঝা উচিত। আপনাদের মানুষের মতো লাগছে না সম্ভবত। ফিক করে হেসে ফেলল শিয়া। আকাশের হাসি হাসি মুখটা সামান্য রঙহীন হলেও মহা উৎসাহে সায় দিল অয়ন। সে যেতে এক পায়ে খাড়া। বাপ হয়েছে এখন ফিটফাট না হলে হয়? বউয়ের জন্য এরকম বেশভূষা, অন্যদিকে বাচ্চার জন্য অন্যরকম, দুটোই মেনটেন করে চলতে হবে কিনা। বাচ্চাটা ক্রমাগত কেঁদে যাচ্ছে। এ যাত্রায় প্রিয়ার ধ্যান গেল ওদিকটায়। আকাশ অয়নদের এদিকে রেখে ব্যস্ত হয়ে এগিয়ে গেল বোনের দিকে। আদুরে কণ্ঠে দুহাত বাড়িয়ে ডাকল, আব্বা, আহিন। কি হয়েছে আমার আব্বাটার? দেখি দেখি। শিয়া দুহাতে ছেলেকে এগিয়ে দিতেই ফুলো ফুলো চোখ দুটো খুলে গেল। ঠোঁট উল্টে কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলেছে একদম। রক্তিম ঠোঁটের আশপাশ লালায় মেখে গিয়েছে। প্রিয়ার কোলে দিয়ে সেসব মুছে দিল শিয়া। কি আব্বা, তুমি নাকি নিজের বাবাকে দেখে ভয় পাচ্ছ, কাঁদছ? আহিনের কণ্ঠস্বর আরো দ্বিগুণ হলো যেন। আকাশের হাসি পাচ্ছে ভাইয়ের মুখের অবস্থা দেখে। বেচারা ভীষণ কষ্ট পেয়েছে। প্রিয়ার কোলে মিনিট খানিকের মধ্যেই কান্না থামল সদ্যজাত শিশুটির। প্রিয়া যে এত সুন্দর করে আহ্লাদ করতে পারে বাচ্চাদের সাথে, সম্ভবত কারোরই জানা ছিল না। কান্না মিলিয়ে এক নিমিষেই বোধহয় হাসির রেখার টের পাওয়া গেল। পুনরায় হতভম্ব হওয়ার পালা অয়নের। ছেলেটা মানুষজন বুঝে ব্যবহার করা শিখেছে নাকি? শিয়া অন্তির হাসি আসে। বাড়ির সকলেই খেয়াল করেছে, যদি কান্না থামে হয় শিয়া, নয়তো প্রিয়ার কোলেই। আর কারো সাধ্য নেই। শিয়া হাফ ছাড়ল।
বোনকে থাকতে বলে নিজে গেল বাচ্চার কিছু জামা কাপড় রোদে মিলে দিতে। অয়ন কি এক বলার বাহানায় ছুটল বউয়ের পিছু পিছু। গোটা ঘর জুড়ে বাচ্চাদের জিনিসপত্রে ঠাসা। বেবি পাউডার, লোশন, এসবের মিষ্টি গন্ধ প্রিয়া খেয়াল করলো। ধুকপুক করছে তার বুকটা। আকাশের দিকে তাকাতেই আকাশ এগিয়ে এসে বসলো তার পাশে। বাচ্চার পায়ের আঙুল স্পর্শ করে মিহি কণ্ঠে বলল, ওই এ বাড়িতে আসার পর এই ঘরে আমি প্রথম এলাম, কি যে শান্তি লাগছে। সজোরে মাথা ঝাঁকালো প্রিয়াও। সে তো এই মুহূর্তে এই কথাটাই বলতে চাচ্ছিল। আকাশ ওর মনের কথা বুঝে যাওয়ায় এক প্রকার পুলকিত হলো সে। নারী জীবনের অন্য এক চাওয়া পাওয়া এসে হানা দিল যেন। যদিও সে নিজেও জানে না সেসব চাইলেই এখন আর সম্ভব নয়। বাবা মাকে জানিয়ে তাদের আনুষ্ঠানিক বিয়েটা বাকি। আকাশের ব্যস্ততা, তার পড়াশোনা, বয়স, কেরিয়ার সব কিছুর দোহাই দেবে আকাশ। তবুও সে আহ্লাদ করে চাইলে আকাশ কি ফিরিয়ে দিবে তাকে। প্রিয়া ঠোঁট টিপে হাসল কিয়ৎক্ষণ। বাচ্চাটা শান্ত হয়েছে এতক্ষণে। আকাশ তাকায়, প্রিয়া দুজনের দৃষ্টি এই ছোট্ট অংশটার দিকে আটকে গেল। প্রিয়া আচমকা আহ্লাদি কণ্ঠে বলে উঠল, সব ঠিকঠাক থাকলে এবার বিয়েটা হয়ে গেলে আমরাও খুব একটা দেরি করব না, কেমন? আকাশ মাথা ঝুঁকিয়ে চুমু খেল ছোট্ট আহিনের পায়ে। বাধ্য স্বামীর মতো মাথা ঝুঁকিয়ে জবাব দিল, আচ্ছা, আজ রাতে আমাদের বিয়ের কথা বলবে। আপনি নার্ভাস? কোন দুঃখে? যদি বাবা মা এখনো দিতে রাজি না হয়, কি আর তাদের একটু দুঃখ দিয়ে ফেলবো। তোমার আর আমার বিয়ের কাগজপত্র দেখিয়ে দেব, আর বলবো তাদের মেয়ের 3 মাসের অন্তঃসত্ত্বা, বেশ ঝামেলা শেষ। কি বলছেন এসব? আকাশ এক পেশে হাসলো। প্রিয়া গাল টেনে বলল, সেরকম কিছু হবে না পাখি, বাবা মা সব সামলে নেবে, বিয়েটা এই মাসেই হবে। প্রিয়া কপালে কপাল ছল আহিনের। তাকে আহ্লাদ করতে করতে আকাশকে উদ্দেশ্য করে বলল, নিজের কাছে গিল্টি ফিল হচ্ছে, বাবা মা ঘুণাক্ষর আন্দাজ করেনি কি করে ফেলেছি আমরা। আকাশ নিজেও ভাবেনি এ বিষয়ে এমনটা নয়, কিন্তু কি আর করার ছিল। সে সময় পরিস্থিতি যা ছিল, তাছাড়া দোষের কিছু তো নয়। সবার সম্মতি যখন আছে, অযথা হারাম ঝুলিয়ে না রেখে হালাল করে নিয়েছে। অন্যায় তো কিছু করেনি, তবু মুখে বলল, কখনো কোনো একদিন ঠিক জানিয়ে দেব তাদের কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। কি অবস্থায় বিয়েটা হয়েছে ভুলে গেছ? প্রিয়া জবাব দেয় না। সব কি করে ভুলতে পারে সে? সব কি দিন আদৌ ভোলা সম্ভব? ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে এখনো। আচমকা রিয়ানের কথা মাথায় এসে হানা দিল প্রিয়ার। সৌমির বাচ্চা হওয়ার সময় সকলে গিয়েছিল তারা, কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে, অথচ রিয়ান নাকি একটাবারের জন্য দেখতে চায়নি সে ছেলেকে। প্রিয়া মুখ তুলে জিজ্ঞাসু কণ্ঠে বলল, সৌমি আপু যে বাইরে চলে যাওয়ার কথা বলছিল, যাবে? বলল তো যাবে, ভিসা জটিলতা চলছে সম্ভবত, তবে আমার মনে হয় অন্য কারণও আছে এত লেট হওয়ার। কি? ও সম্ভবত রিয়ানের মন পাল্টানোর অপেক্ষায় আছে, এ কারণে এত গড়িমসি। কথাটা প্রিয়াও আন্দাজ করতে পেরেছে। শুধু আন্দাজ নয়, সবাই ভেবেও নিয়েছে এ নিয়ে। সেদিন তো শিয়া রাকা তুষিদের সাথে গল্পে গল্পে ঠুকছিল সেসব কথা। প্রিয়া নরম কণ্ঠে বলল, আপনি একবার গিয়েছিলেন কথা বলতে? আকাশের চোয়াল শক্ত হলো যেন, তবে উচ্চ বাচ্য করল না কোনো ধরনের। ডানে বায়ে মাথা নেড়ে নাকচ করলো শুধু, বলেনি, বলার রুচি হয়নি আদতে। আচমকায় আকাশের হাস্যোজ্জ্বল মুখটা কঠিন হওয়াতে কথার টপিক পরিবর্তন করতে ছিল প্রিয়া। আহিনকে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নেবেন কোলে? না, এত ছোট বাচ্চা কোলে নিতে অভ্যাস নেই। প্রিয়া ঠোঁট টিপে হাসে, ফিসেল কণ্ঠে বলে, অভ্যাস করতে হবে না? তা হবে তাহলে। বই এখনো ছোট, আর একটা বাচ্চা আসলে দুজনকে একসাথে সামলাতে পারবো আমি। প্রিয়া প্রতিবাদ করে উঠল তৎক্ষণাৎ। আহিনের গালে ঠোঁট ছুঁয়ে পুনরায় ওর সাথে আহ্লাদ করতে করতে আকাশকে বলল, মোটেই না, আহিনকে দেখুন না, আমার কাছে কি সুন্দর শান্ত হয়ে যায়। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস আপনার সন্তান আপনার মতোই শান্ত হবে, আমার কষ্টই হবে না। আকাশ ভুরুজোরে উঁচিয়ে কপট চিন্তিত কণ্ঠে শুধালো, কিন্তু যদি মায়ের মতো গুণ পায় তাহলে আর কি? কাজকর্ম বাদ দিয়ে কান্না থামাবেন নিজের সন্তানের, পারবেন না? হেসে ফেলল আকাশ, পারবে না আবার? খুব পারবে। ব্যালকনির বাবুর ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছে শিয়া, পাশেই কি সব বকবক করে যাচ্ছে অয়ন। সম্ভবত সন্তানের তার প্রতি অনীহার এই বিষয়টা পছন্দ হচ্ছে না তার। মহা চিন্তিত সেই নিয়ে।
প্রিয়া আর আকাশ ওদিকটায় তাকে একসাথে হাসলো। পরিবেশটাই কত সুন্দরে আদুরে, ওরকম হম্বিতম্বি করে চলাফেরা করা মানুষ সামান্য একটা বিষয় নিয়ে কিভাবে ছেলে মানুষে প্রশ্ন করে যাচ্ছে। প্রিয়ার কোল জুড়ে ছোট্ট আহিন একদম নিশ্চুপ হয়ে আছে, গোল গোল চোখ জোড়া বড় বড় করে খুলে রাখা। 7 দিনের বাচ্চা বলেই মনে হয় না, ফর্সা গাল দুটো থেকে এখনও রক্তিম ভাব যায়নি। যতবার এই মুখটায় গভীর মনোযোগ দেয় ততবারই কান্না পায় প্রিয়ার। আকাশকে উদ্দেশ্য করে আচমকা প্রিয়া বলে উঠল, বাচ্চাটা কত আদুরে রেখেছেন, চোখ জোড়া ভাইয়ার মতো হয়েছে, নাকটা আপুর মতো। ইস কি গোলুমোলু বাচ্চাটা। আচ্ছা, আমাদের বেবি হলেও কি এত আদুরে হবে? আকাশ এক পলক তাকালো প্রিয়ার হাস্যোজ্জ্বল মুখের দিকে, শান্ত শীতল সুরে বলল, বেবির মা যেহেতু তুমি হবে, সেক্ষেত্রে আদুরে তো হতেই হবে, বাধ্যতামূলক। প্রিয়া ঠোঁট কামড়ে ভাবল কিছু একটা, আকাশকে কথাটা কিভাবে বলা উচিত। 7-5 ভেবে পেল না, যেন সিরিয়াস মুখে বলবে নাকি একটু আহ্লাদ করবে। চৌধুরী সাহেব আবার তার আহ্লাদে গোলে জল হয়ে যায় কিনা। প্রিয়া নিজের কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে ফিসফিসে বলে উঠল, আমার একটা বেবি লাগবে। আছেই তো, এই তো আহিন, ওকে মানুষ করে কোলো পিঠে। ও তো আছে, ওর জন্য একটা ভাই বোন আনতে হবে না? আপনাদের বাড়িতে তো ছোট বাচ্চার কেউ নেই, আহিন বড় হবে একাকী, এটা ভালো দেখায়? আকাশ বলছে এই মেয়ের আচমকা আহ্লাদের কারণ। প্রশ্রয় দিল সে, নরম কণ্ঠে বলল, দেব, আজই দেবেন? কথাটা বলা মাত্র নিজেই থমকালো প্রিয়া। কথার পিঠে আহ্লাদ করতে গিয়ে একটু বেশি হয়ে গিয়েছে। আজই বেবি দিবে মানে কি? সে তো ইনডাইরেক্টলি আকাশকে আজ রাতে কাছে ডাকছে। ইস্কি লজ্জার। দাঁতে জিভ কাটল প্রিয়ার। কথা ঘুরিয়ে বলল, আমাদের যখন বাচ্চা হবে না, আপু আর অয়ন ভাইয়ের মতো আমাদেরও কি ছেলেবাবু হবে? আপনার কি মনে হয়? কি চাই আপনার, কি পছন্দ? আকাশ খানিক থমকায়। সত্যি তো, কি বাচ্চা পছন্দ তার? মেয়ে খারাপ হয় না, খোদা যা দিয়ে সন্তুষ্ট। বাবার কাছে ছেলে মেয়ে সব সমান। আকাশ খসখসে হাতের শীতল আঙুল ছুঁয়ে দিল প্রিয়ার নরম কোমল গালে, আদুরে কণ্ঠে জবাব দিল, কি বাচ্চা আল্লাহ দেবেন সেটা আমি আগেই কি করে বলে ফেলি? প্রিয়া হেসে ফেলে। সত্যি তো তাই, আগে জানবে কি করে তারা। তবু এই মুহূর্তে এই আলাপ আলোচনা সিরিয়াস করতে মন চাইল না আর। আদুরি বিষয়গুলো নিয়ে রাতভর গল্পের আসর জমানো হয়। আহিনকে বুকে জড়িয়ে প্রিয়া বাঁকা হেসে বলল, কি আশ্চর্য, বাচ্চার বাবা হবেন আপনি, আপনি যা দেবেন তাই তো হবে। তাহলে জানবেন না কেন? এ আবার কি কথা? আকাশ নিজেও হাসলো। প্রিয়ার মুখপানে দৃষ্টি বুলিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কি পছন্দ? হু হোয়াট ডু ইউ ওয়ান্ট, বেবি বয় অল বেবি গার্ল? প্রিয়া ঠোঁট কামড়ায় মলিন মুখে জবাব দেয়, সেটা তো ভাবিনি এখনো। আকাশ কেমন একটা হাসলো। প্রিয়ার গা শিউরে উঠল সে হাসিতে। আজ সারাদিন রাত ভাবো কি চাই, ছেলে নাকি মেয়ে। কাল না হয় বেবি দেব, বউকে আদর করা হয় না বহু যুগ। মরে মরে বেঁচে আসি, বাচ্চা দুনিয়াতে আনার আগে বাচ্চার বাবার খেদমত করো একটু। সে হাত মুছতে মুছতে ঘরের ভিতরে এসেছে। পিছন পিছন অয়নেও শিয়ার মুখ দেখে স্পষ্ট বোঝা গেল সন্তানের বাপের ঘ্যান ঘ্যানে রীতিমতো মাথা ধরেছে তার। অয়ন কিছু বলবে তার আগে আকাশ উঠে দাঁড়ালো। ভাইয়ের দিকে তাকিয়ে ফিসেল হাসি দিয়ে প্রিয়াকে তাড়া দিল, ঘরে চলো, বাচ্চার বাপ এখন একটু সামলাক। জীবন যুদ্ধে আমার থেকে এগিয়ে আছে কিনা, দাও দাও, ওর মায়ের কাছে দাও, ফেলে দেবে যেভাবে ধরে আসো। বিয়ের কথা তো আরও বছর দেড়েক পরে হওয়ার কথা ছিল ভাইজান। প্রিয়ার বয়স কম, শিয়াকে এই বয়সে বিয়ের কথা ভাবিনি। শিয়াকে নিয়ে স্বইচ্ছায় পড়াশোনা শেষ করে ক্যারিয়ার ঠিক করে তারপর ওর সিদ্ধান্ত ও নিয়েছে। অন্যদিকে ছোট মেয়েকে আমি কি করে এত অল্প বয়সে, বুঝতেই পারছেন। আনিসুল রহমান একদমই কথাগুলো বলে থামলেন। প্রশ্নাত্মক দৃষ্টি আকাশের বাবার দিকে। ঘড়ির কাঁটা ঘুরছে, রাত 10টা বেজে 31 মিনিটে। ডিনার শেষে দুইবারই সকলে বসেছে একসাথে। আগামীকাল আকাশের পরিবারের সবাই ঢাকায় ফিরে যাবেন। শুধু থাকবেন আমেনা চৌধুরী আর তার ছোট যা। শিয়াকে নিয়ে দিন কয়েকের মধ্যেই চৌধুরী বাড়ি নিয়ে হবে। বাড়ির প্রথম সন্তানের ঘরের প্রথম সন্তান, সেই হেতুতে বিশাল আয়োজনে আছে বইকি। তার আগে শাহজাহান চৌধুরী নিজের ছোট ছেলে আর প্রিয়ার বিয়ের বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় বসেছে প্রিয়ার পরিবারের সাথে। আকাশের বাড়ির সকলেই অবগত আকাশ প্রিয়ার বিষয়টা নিয়ে, তবে প্রিয়ার বাবা কাউকে এখনো জানানো হয়নি। বেচারাদের সত্যি বলতে আঘাত দিতে চান না কেউই। ছেলের ওপর রেগে থাকলেও স্ত্রীর কথায় শাহজাহান চৌধুরী এতটুকু বুঝেছে,
কোন পরিস্থিতিতে পড়ে হুট করে বিয়েটা সেরে নিয়েছো ছেলে মেয়ে দুটো? আর যেখানে সবাই সম্মতি দিয়ে রেখেছে আজ বাদে কাল এমনিতে বিয়ে দেওয়াই হতো, সেখানে নিজের হালাল সম্পর্কের বাঁধনে একে অপরকে বেঁধেছে। এটা সত্যি বলতে দোষের কিছু নয়। তাছাড়া প্রিয়া ছোট হলেও আকাশ মোটেই তা নয়। কোনো হঠকারিতার সিদ্ধান্ত সে কখনোই নেবে না। নিজের ছেলেকে এইটুকু চেনেন তিনি। তবে বিয়েটা যখন একবার হয়েই গিয়েছে, প্রিয়ার বাবা মার থেকে এত বড় কথাটা লুকিয়ে আরও বছর দেড়েক সময় নেওয়ার মানেই হয় না। কটেজের ডাইনিং প্লেস, ড্রয়িং প্লেস পূর্ণ একেবারে। দুই পরিবারের মানুষ তো আছেই, তাছাড়া রিমির পরিবারও আছে। রাতুল রিমির বিয়ে নিয়েও আলোচনা হবে বইকি। রেদওয়ান রাকিব সস্ত্রীক উপস্থিত। শিয়াও নেমেছে নিচে, তাকে আমেনা চৌধুরী নিজের কাছে বসিয়েছেন। ছোট্ট আহিন প্রিয়ার কোলে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। আনিসুল রহমানের কথার পিঠে ছোট্ট করে শ্বাস নিলেন শাহজাহান চৌধুরী। ওদিকটায় তাকিয়ে থাকা ছোট ছেলের দিকে একটু দৃষ্টি বুলালেন, অতঃপর বেআইনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বললেন, সেটা ঠিক ভাইজান, প্রিয়ামাকে হয়তো আমাদের দৃষ্টিতে বিয়ে দেওয়ার সময় হয়নি। আমরা দুই পরিবারই উচ্চ শিক্ষিত। আমাদের হিসাব মতে ছেলেমেয়েদের বিয়ের বয়স আরও বহু পরে, কিন্তু কথা সেখানেই ছেলে মেয়ে দুটো একে অপরকে পছন্দ করে। প্রিয়া মায়েরও অনার্সের প্রথম বর্ষ শেষ হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কথা ছিল আরও বছরখানেক পরের, কিন্তু ভেবে দেখুন সব কিছুরই হালাল হারাম আছে। ধর্মতে কিন্তু বিয়েটা দিয়ে দেওয়াই উচিত। ওদের মধ্যে সেই সম্পর্ক না থাকলে হয়তো আমরা ভাবতাম কি যেহেতু একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং আমাদের ইসলামিক মতে বিবাহ ছাড়া সম্পর্ক, বুঝতেই পারছেন। কথা সত্যি, তবুও দনমনা লাগছে। যতই হোক মেয়ের বাবা বলে কথা, যদি এমন আন্দাজ তিনিও করেছিলেন আজকে যে আকাশ আর প্রিয়াকে নিয়েই আলোচনা হবে, সেটা গতরাত্রি স্ত্রীর সাথেও আলোচনা করেছিলেন। রেণুকা পই পই করে স্বামীকে বলেছিলেন, এমন যদি কোনো প্রস্তাব চৌধুরীরা করে রাজি হয়ে যেতে। তাদের বয়স হচ্ছে, শিয়ারও শিশুর জন্ম হয়েছে, শ্বশুর ঘর হয়েছে, জন্ম মৃত্যুতে আমাদের হাত কোথায়? মেয়েটার একটা ঠাঁই করে দেওয়ার আগেই খোদার ডাকে সাড়া দিতে হলে তখন আফসোসও লাভ হবে না। আকাশ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, পাশে রাতুল এসে দাঁড়িয়ে আছে। ডাইনিংয়ের চেয়ারগুলো টেনে এনে বাকি বন্ধুরা বসা। আকাশের ভাই বোনগুলো সোফার আশেপাশে হাতলে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয়া কোলে আহিনকে নিয়ে ক্রমাগত দুলিয়ে যাচ্ছে। একটু থামলেই ঠোঁট উল্টে কান্নার পায়তারা জুড়েছে ছেলেটা। বড়দের আলাপ চলছে, আরও আধা ঘন্টার বিস্তর আলোচনার ঠিক হলো বিয়েটা হবে, এবং এ মাসেই হবে। শিয়াকে চৌধুরী বাড়ি নেওয়া হবে আকাশ প্রিয়ার বিয়ের সময়ই। চৌধুরী সাহেবের অনুরোধে দ্রুতই বিয়ের ডেট ফেলা হলো। ছোট্ট আহিন ক্ষণে ক্ষণে কেঁদে কেঁদে উঠছে। যার কোলে থাকুক এই মুহূর্তে সে বোধহয় খুব করে চাচ্ছে তাকে নিয়ে হাঁটাহাঁটি করা হোক। বসে থাকতে বিরক্ত প্রকাশ করছে কেঁদে। প্রিয়া সবার মধ্যে থেকে উঠে সরে গেল। বড়দের এত উচ্চ স্বরের কথার মাঝেও বাচ্চাটার অশান্তির বোধ করছে। প্রিয়ার উঠে যাওয়া আর চোখে দেখলো আকাশ, সেও পা বাড়াবে ওদিকে, তার আগেই কবজিতে টান পড়ল কারোর। চোখ ফেরাতেই ফিসফিস কণ্ঠে রাতুল বলে উঠল, তোর বউয়ের বাড়ির লোক এখনো জানে না তাদের মেয়ের বিয়ের 1 বছর চলে? ভুল একটা হয়ে গেলে সোজা 2 মেয়ের নাতি নাতনির মুখ একসাথে দেখতে হতো। আকাশ ভুরুকুচকে থমকে দাঁড়ায়। পাশের তাই ভাই বোনেরা দাঁড়িয়ে, কেউ বা বসে। রাতুলের ফিসফিস করে বলা কথাগুলো কর্ণগোচর হতেই ঠোঁট টিপে হাসির রোল পড়ল সবার মধ্যে। আকাশ কোনো প্রত্যুত্তরই করল না। রাতুল পুনরায় ফিসফিসিয়ে বলল, যাস না ভাই, এত রাতে বড়দের সিরিয়াস আলোচনা ছেড়ে গোপন বউয়ের পিছন পিছন ঘুরে ঢুকে বিয়ের আগেই কেলেঙ্কারি ঘটিয়ে ফেলিস না। তখন প্রিয়ার বাবা মা রেগে বলবে, বাবা 8-10টা দিন সহ্য হলো না। আকাশ বিরক্ত চোখে তাকালো রাতুলের দিকে। আকাশের গম্ভীর দৃষ্টির মধ্যে পড়তেই থেমে গেল বাকিদের প্রকাশ্যের হাসি। কিছু একটা মাথায় আসতে বাবা মায়েদের দিকে এগিয়ে গেল। খুক খুক করে সবার মনোযোগ চাইল। বিয়ে নিয়ে আমার একটা কথা আছে। আকাশের বাবা গম্ভীর মুখে তাকালো ছেলের দিকে। সে তো কথা বলছিলই, এর মধ্যে আবার ওর কি বলার থাকতে পারে? মুখ ফসকে আবার কি থেকে কি বলে ফেলবে। বেআইনের কাছে মাথা কাটা যাবে। এমনিতেই ঘটা করে ঝামেলা পাকিয়ে তো রেখেছি। আকাশ বোধহয় বুঝলো এবার মনোভাব। চোখ টিপে ভরসা দিল, অতঃপর সবাইকে উদ্দেশ্য করে বলল, 10 দিন পর নয়, বিয়েটা 15 দিন পর হোক। মে মাসের 15 তারিখ। বয়োজ্যেষ্ঠ উপস্থিত যারা ছিল এই 15 তারিখে হেতু টের না পেয়েও অয়নরা সবাই পেল। গত বছর ঠিক এই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল দুজনে।
আকাশ এহনাজ চৌধুরী তাদের বিবাহবার্ষিকীর দিনই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছেন। কারোর আপত্তি থাকার কথা নয়, বরং আরও খুশি হলেন সকলে। 10 দিনের বদলে আরও 5 দিন বাড়তি পাওয়া গেল আয়োজন সম্পূর্ণ করার জন্য। শিয়া আর অয়নের বিয়ের মতো এত তাড়াহুড়ে হবে না কিছু, এটাই শান্তি। আর বিয়েটার ভেন্যুও ঠিক করেছি। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আনিসুর রহমান হবু মেয়ে জামাইয়ের হাত টেনে বসালেন নিজের পাশে। একগাল হেসে ভরসা দিয়ে বললেন, শুধু বলে ফেলো কোথায় ভেন্যু ঠিক করতে চাও। তোমাদের দুজনের আলাদা করে কোনো পছন্দ আছে? মাথা নাড়ল আকাশ। এই পরিকল্পনা আদতে তার বহুদিনেরই। শান্ত স্বরে বলল, এখানে আমাদের নিজস্ব একটা কটেজ আছে, যে কটেজে আমরা প্রথমে এখানে এসেছিলাম আর কি। একটু অফসাইডে, অনেকটাই পরিত্যক্ত, তবে পাহাড়ের উপরে হওয়ায় অন্য পাশে অন্যরকম পরিবেশ আর কি। তাছাড়া কটেজের সামনের অংশ বিশাল জায়গা, অনায়াসে সব আয়োজন হয়ে যাবে ওখানটায়। প্রিয়ার বাবা মা জানেন না ওই কটেজটার সন্ধান, তারা কিছু বলবেন তার আগেই আকাশ বলে উঠল, ওটা আপনাদের বাড়ি থেকে মিনিট 15 পথ। চিনে থাকবেন কিনা আপনাদের বাড়ির পিছনের ওই রাস্তা যেটা দুটো পাহাড়ের মাঝ দিয়ে গিয়েছে, সেই রাস্তা ধরে। সজোরে মাথা ঝাঁকালেন প্রিয়ার বাবা। চিনতে পেরেছে বইকি ওই রাস্তাটা তার 2 মেয়ের ভীষণ প্রিয়। বিশেষত প্রিয়ার খুব বেশি বা মন খারাপ সবেতে ওই রাস্তায় হাঁটতে চলে যেত মেয়ে দুটো। তাদেরও যাওয়া হয়েছে সেই হেতুতে। তবে ওদিকটায় বড় বড় গাছপালার পাহাড়ের আড়াল কোনো কটেজ তার নজর দেয়নি। শাহজাহান চৌধুরী গম্ভীর মুখে বলল, ওটার তো মেরামত প্রয়োজন। রাতুল রাকিব এক লাফে এগিয়ে এলে এদিকটায়, হাসি মুখে বলল, আমরা আছি কি করতে আঙ্কেল, সব সামলে নেব, তাছাড়া অতটাও সময় লাগবে না। শেষ পর্যন্ত ঠিক হলো বিয়ের আয়োজন। চৌধুরীদের ওই কটেজটাতেই হবে। রাকা মুখ টিপে হেসে সবাইকে ইশারা করলো আকাশকে। আকাশ উঠে আসতে চাপা গলে বলল, এই কটেজে এসে প্রিয়ার সাথে প্রথম দেখা হয়েছিল না? আকাশের মুখের গম্ভীরতা কেটে গেল এক মুহূর্তেই। সুদর্শন পুরুষটা হাসল সামান্য। মানুষপটে এসে ধরা দিল বছর 1.5 আগের ওই অভাবনীয় একটা সকাল। তার আগের দিনেই সবে কটেজে পা রেখেছিল তারা। পরের দিন এক মাথা বৃষ্টি নিয়ে জগিংয়ে বেরিয়েছিল। সে যখন বের হয় তখন অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি। প্রতিমধ্যে পা থমকায়, সঙ্গে হৃদয়ে প্রথম দেখায় প্রেম বলে কি ওটাকে। একটা আকাশ সঙ্গে শাড়ি লেপটেছিল এক রমণীর সর্বাঙ্গে। বৃষ্টির পানিতে কেমন ছড়ানো দীর্ঘ কেশরাশি ভিজে একসার। সঙ্গে পরনের ওই শাড়িখানাও, দুহাতে শাড়ির আঁচল আঁকড়ে তার পাশ ঘেঁষে চলে যায় মেয়েটা। সেই নারী দেহের মাতাল করা ঘ্রাণ আজও ভুলতে পারিনি আকাশ। কানে কানে কেউ কি বলে গিয়েছিল, তুই প্রেমে পড়লি এবারে, কঠিনভাবে প্রেম, তাও আবার প্রথম দেখাতেই। বলেছিল হয়তো। সামনে পথে হেঁটে আসার ওই সময়টুকু চোখের পলকে কেটে যেতেই নিজের চিরাচরিত সত্তা ভুলে পিছু ফিরে তাকিয়েছিল। রমণীর ধনুকের মতো বাঁকা কোমর, ভেজা শাড়ির আড়ালে স্পষ্ট হয়ে থাকা নারী দেহের ভাঁজ। সেই প্রথম নিজের দৃষ্টির হেফাজত করতে ভুলে গিয়েছিল আকাশ এহনাজ চৌধুরী। এক দেখায় স্বাদ মেটেনি সেদিন। ঘুরে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল সেদিকে। পাহাড়ের আড়াল না হওয়া পর্যন্ত আকাশের পাশ কাটিয়ে যাওয়ার সময় মেয়েটা গুনগুন করে কি গান গাইছিল শুনতে পায়নি আকাশ। তবে তার কানে মেলোডি বাজিয়ে বাংলা গান গিয়েছিল কেউ। কি আবেশে তারে বারে বারে দেখি, তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তুলে, জেগে ওঠে ঘুমানো আশা। হাসি প্রশস্ত হলো আকাশের। রাকার দিকে তাকালো। রাকা বুঝে নিল যা বোঝার। বলা বাহুল্য রাকিবদেরও বোধগম্য হয়েছে সবটা। ওই রাস্তাটা আকাশদের ওই কটেজের ঠিক সামনেই। বড়দের আলোচনার মাঝেই সময় বুঝে সরে এলো আকাশ। প্রিয়ার খোঁজ করতে করতে এ ঘর সে ঘর করতে করতে গিয়ে থামলো তারই ঘরে। দরজা বন্ধ করে গিয়েছিল নিচে। শেষ কয়েক মাস যাবত আলাদা ঘরে থাকে সে আর প্রিয়া। প্রিয়া কালেভদ্রে আসে এ ঘরে, তাও কোনো কাজ থাকলে তবেই। জামা কাপড় থেকে শুরু করে নিজের ব্যবহারের সবই ট্রান্সফার করে ফেলেছে মেয়েটা। বাবা মা দেশে ফেরার পর সে ভয় বোধহয় আরও দ্বিগুণ হয়েছে। নিজের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো আকাশ। মেয়েলি কণ্ঠস্বরটার উৎস তার ঘরের ভিতরেই, এবং কণ্ঠস্বরের মালিক আদতে এই ঘরেরই মালকিন, আকাশের হৃদয়ের মালকিন। মুস্কি হেসে নিঃশব্দে ঘরে ঢুকতেই চোখে পড়ল সেই নারীকে।
আহিন বিছানায় শুয়ে গোল গোল চোখ মেলে তাকিয়ে আছে ওপরে ঘূর্ণায়মান ফ্যানটার দিকে, আর তার দিকে কাত হয়ে হাতে ভর করে আধশা হয়ে একা একাই বকবক করে যাচ্ছে প্রিয়া। আদুরে কণ্ঠে আহ্লাদ করতে করতে কী সব বলছে সেই জানে। বাইরের করিডোরের দিকে নজর বুলিয়ে চট করে ঘরের দরজা আটকে এগিয়ে এলো আকাশ। প্রিয়া তখনও আলাপে মগ্ন, আকাশের অস্তিত্ব টেরই পায়নি। আচমকা কোমরের কাছটায় জামাগুলি একটা শীতল খসখসে হাতের তালু তার উদরে ঠেকতেই ধরফড়িয়ে উঠতে গেল মেয়েটা। আকাশ নড়াচড়া করতে দিল না, শক্ত করে চেপে ধরল নিজের বুকের সাথে। ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার কানের লতিতে, শব্দ করে চুমুখে বলল, এত চমকানোর কী হয়েছে? এই ঘরে আমি ছাড়া আর কে আসতে পারে? আর কার এত সাহস এত গভীরে তোমাকে স্পর্শ করার? প্রিয়া তবু উঠে বসতে চায়। বাড়ি ভর্তি মানুষ, এভাবে ঘনিষ্ঠ অবস্থায় কেউ দেখে ফেললে। একে তো সে তালে তালে এই ঘরে চলে এসেছিল, এখন আবার এরকম। প্রিয়া ফিসফিসিয়ে বলে উঠল, আপনি এখানে কি করছেন? কেউ চলে আসলে? আসবে না, যদি আসে সবাই নিচে। প্রিয়ার শরীর শীতল হলো খানিকটা, মাথাটা এগিয়ে দিল আকাশের বুকে। পিঠ ঠেকে আছে আকাশের সাথে। ছেলেটার বুকের ধুকপুক শব্দ টের পাওয়া যাচ্ছে। প্রিয়া মুচকি হেসে ঘাড় উঁচিয়ে প্রশ্ন ছড়ে, বিয়ের ডেট কবে ঠিক করলেন? আকাশ নেশাগ্রস্তের মতো মুখ ডুবায় মেয়েটার গ্রীবাদেশে। আধ খোলা খোপা করা চুলের নিচে চুমু আঁকতেই শিউরে উঠল মেয়েটা। আকাশ সেখানে মুখ ডুবিয়ে হাসকি সরে বলল, জানি না, পরে শুনে নিও। প্রিয়া নিজের পেটের ওপর বিচরণ করতে থাকা হাতের ওপর জামার ওপর দিয়েই হাত রাখল। মৃদু কণ্ঠে বলল, জ্বালাচ্ছেন কেন? হাত সরান। আকাশ সরালো না, বরং স্পর্শ গভীর করলো। এলোমেলো জায়গায় ছুঁয়ে দিতে দিতে বলল, কতদিন কাছে পাই না তোমাকে, যন্ত্রণা বোঝো তো? আর কয়েকটা দিনই তো, এখন হলো সমস্যা কি? অবিবাহিত কি আমরা? প্রিয়া ঠোঁট টিপে হাসি আটকে বলল, সেদিন যেন কে দূরে সরিয়ে দিল, কাছে না টেনে। ভুল হয়ে গেছে, মানছেন তাহলে সজ্ঞানে এখন? আকাশ মুখ তুলল মেয়েটার গ্রীবাদেশ থেকে। তাদের দিকে টুলটুল চোখে চেয়ে থাকা আহিনের দিকে তাকিয়ে বলল, আমাদের বাবা মাকে ওর মায়ের কোলে দিয়ে এসো। ও থাকলে কিছু করতে পারবো না, একটু পরপর কেঁদে হাত পা ছোড়াছুড়ি করবে, দেখা যাবে আমরা তখন এমন মুহূর্তে আছি আমি পাগল হয়ে যাব অমন হলে। প্রিয়া শব্দ করে হেসে ফেলল, আমাদের বাচ্চা হলে তখন কি করবেন? একই কথা, শিয়ার কাছে দিয়ে আসবো, লোককে জানাবেন আজ বাসর করবেন। আকাশ প্রিয়ার চুলের ঘ্রাণ টানতে টানতে বলল, জানলে ক্ষতি কি? প্রিয়া পুনরায় নড়ে চড়ে উঠল সরে যেতে। আকাশ এবারে এক ঝটকায় বিছানায় ফেলল মেয়েটাকে। নিজে দুহাত বিছানায় ভর করে উঠে এলো প্রিয়ার ওপরে। ভার ছাড়েনি মেয়েটার ওপরে, তবে সেরকম দূরত্ব নেই। প্রিয়া হাঁসফাঁস করে ওঠে, দৃষ্টি সরিয়ে ফেলে। পাশে আহিনের দিকে তাকাতে তাকাতে বলে, বাড়ির সবাই জেগে, আমাদের নিয়েই কথা হচ্ছে, একটু পরে আমাদের খোঁজ করবে। বড়রা দেখলে যা তা কাহিনী হবে, সরুন আমি নিচে যাই বাবাইকে নিয়ে। আকাশ জিভে ঠোঁট ভেজায়, গর্দান ঝুঁকিয়ে নিজের ভেজা ঠোঁটটা চেপে ধরে মেয়েটার গলার ভাঁজে। উন্মাদের মতো শুষে নেয় জায়গাটা। চুমুর তীব্রতা এতটা গভীরে অনুভব করে যে প্রিয়ার হাত এসে ঠাঁই নেয় আকাশের গ্রীবাদেশে। কণ্ঠদেশ ছেড়ে নিচের দিকে নামে, পেটের উপরের জামার অংশটুকু সরিয়ে ঠোঁট দাবায়। এখানে নাভিমূলের পাশটায় রক্ত জমে যায়। এক নিমিষে আকাশ মাথা ঠেকালো মেয়েটার নির্মেদ নগ্ন উদরে। মাতাল সুরে বলল, সবাই ঘুমালে আজ রাতে আসতে হবে, আমি অপেক্ষায় থাকবো। প্রিয়া শ্বাস টানে জোরে জোরে। পায়ের তালু খামছে ধরা বিছানার চাদর, হাত জোড়াও তাই অস্ফুট স্বরে বলে ওঠে, বাচ্চাটা কেঁদে ফেলবে, সরুন ওর মায়ের কাছে যাই। আগে বলো আসবে? আপনি তো কাল বললেন আনুষ্ঠানিক বিয়ে অবধি অপেক্ষা করতে। সে আরও 15 দিন, এ কটা দিনই তো। নিজেকে এত বারবার দমিয়ে রাখা যায় না। আম্মু যদি রাতে আমার কাছে শুতে আসে, এসে ঘরে আমাকে না পেলে, প্রিয়া আজ রাতে এ ঘরে চাই, তোমাকে আসবে না? আকাশের কণ্ঠের আকুতিতে কম্পিত হলো তনু দেহটা। ঠোঁট কামড়ে ইতস্তত করে কম্পিত হাতখানা গলিয়ে দিল আকাশের চুলের ভাঁজে। আকাশ মুখ তুলতে দুহাত ছড়িয়ে কাছে ডাকলো ছেলেটাকে। আকাশ আসতে জড়িয়ে নিল নিজের সাথে। দুহাতে বলিষ্ঠ শরীরটা আঁকড়ে নিয়ে বলল, বাবাইকে ঘরে দিয়ে বাকিরা ঘুমালে আমি ম্যানেজ করে আসছি, একটু রাত হবে নয়তো। আকাশের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। বিড়বিড় করে বলল, চলবে, তবে দ্রুত আসবে। আকাশের বাড়ির মানুষজন ঢাকামুখী হয়েছে সকাল সকাল।
ওখান থেকে সব কেনাকাটা করে সামনের সপ্তাহে আকাশের দাদা দাদিকে সঙ্গে নিয়ে আসবেন এখানে। পুরো বিয়ের আয়োজন করা হবে এখানে। আকাশের দাদা শাহজালাল চৌধুরী সময় নির্মাণ করা কটেজ, ওটা বেশ মেরামত দরকার। রাতুলরা সকাল সকাল লেগে পড়েছে সেই কাজে। 5-6 দিন টানা চলবে এসব কাজ। তাছাড়া কটেজের সামনের দিকটায় জায়গায় জায়গায় গাছপালা জঙ্গল ছেয়ে আছে, সেসব পরিষ্কার করে প্যান্ডেলের কাজও তো আছে। হলুদ মেহেদি সব আয়োজন শুরু হবে 7 দিন আগে থেকেই। ছেলেমেয়েগুলোর পরিকল্পনা শেষ নেই। অফিস যাওয়ার আগেও ব্যস্ত, চোখ জোড়া খুঁজে ফেলল প্রিয়াকে, নজরে পড়ল না। রাতেও আসেনি ঘরে। মেজাজ চটে আছে আকাশের। রাতে ঘুম হয়নি এক বিন্দুও। মাথা দপদপ করছে। গোটা রাতে 4 বার শাওয়ার নিয়েছে, তবুও শরীরের ছটফট ভাব কমছে না কিছুতে। ব্রেকফাস্ট করে রুম থেকে ব্যাগটা নিয়ে নিচে আসলো। তারপরে ম্যাডামের দেখা মিলল না। বাড়ি ভর্তি সব মানুষ বসার ঘরে গিজগিজ করছে সকালের নাস্তা খাওয়ার জন্য, অথচ এই একমাত্র ব্যক্তির দেখা নেই কোনো। দোতলার করিডোর থেকে মলিন মুখে উকিঝুঁকি মারছে প্রিয়া। গতরাতে ঝামেলা তো হয়েই ছিল, না হলে স্বইচ্ছেতে কি আর সে আকাশের কাছে যায়নি নাকি? আহিনকে ওর মায়ের কাছে দিয়ে নিজে ফ্রেশ হয়েছেই বের হবে ঘর থেকে, তখনই প্রিয়ার মা এসে পড়েন। রাতে মেয়ের সাথে ঘুমাবেন বলে ছোট্ট মেয়েটারে বিয়ে হয়ে যাচ্ছে। বাবা মায়ের মন বলে কথা, বিয়ের আগে কটা দিন মেয়ের কাছেই শোবেন তিনি। 2 দিন পর চলেই যাবে পরের ঘরে। ছোট্ট মেয়েটা আজ অন্য বাড়ির বউ হবে ভাবা যায়? আকাশ গম্ভীর মুখে কটেজ থেকে বেরিয়ে যেতেই অপরাধী মুখে নিচে নেমে এলো প্রিয়া। আকাশের বাড়ির লোকজন একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। অয়নরা তাদের বিদায় দিয়ে ছুট দিয়েছে অফিসের দিকে। এ কটা দিন বহু কাজ। এই কটেজটার মেরামতে ব্যস্ত সময় পার করতে হবে। তাছাড়া তাদের হোটেলেরও কাজ এখন অনেক বাকি। একদিন কাজ বন্ধ রাখার উপায় নেই বললেই চলে। 5 দিন কেটে গিয়েছে। এরই মধ্যে আকাশদের কটেজের মেরামত একদম শেষের দিকে। আগামীকাল থেকে প্যান্ডেলের লোকজন চলে আসবে। সিমসাম প্যান্ডেল হবে। পাহাড়ের ওপর এক টুকরো মেঘের দেশে একটা কটেজ। সেখানে রংচং প্যান্ডেল মানায় না। স্নিগ্ধ মেঘমেঘ আবেশ না থাকলে চলবে না। রিমির বাবার এরই মধ্যে দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছে। বাধ্য হয়ে মেয়ের বিয়ে দ্রুত সারতে মরিয়া হয়ে গিয়েছেন বেচারা। প্রায় শয্যাশায়ী তিনি। হুইলচেয়ারে চলাচল করতে হয়। কথা ছিল আকাশ প্রিয়ার বিয়ের ঝামেলা মিটলে তারপর না হয় আয়োজন হবে। তবে সেটা হচ্ছে না। অগত্য একদম ঘরোয়া আয়োজনই আজকে বিয়ের আয়োজন করা হয়েছে। আসরের আজানের পর রিমিদের বাড়িতে চলে এসেছে সবাই। শ্বশুরের অ্যাক্সিডেন্টায় রাতুল যতটা দুঃখ পেয়েছিল, এই কারণে বিয়েটা দ্রুত হয়ে যাওয়ায় আকাশের চাঁদ হাতে পেয়েছে যেন। সবার আগে তৈরি হয়ে গিয়েছে। জোহরের নামাজের পর থেকে সেজে গুছে গাড়িতে বসে আছে। তবে সব গোছগাছ করে রওনা দিতে দিতে বিকেল হওয়ায় সে মহাবিরক্ত। অভিযোগ এরই মধ্যে কয়েকবার প্রকাশ পেয়ে ফেলেছে প্রিয়ার বাবার কাছে। রাতুলের পরিবারও এসেছে আজ খুব ভোরে। বর বেশ খোশমেজাজি বসে আছে রাতুল। ড্রাইভিং সিটে বসা আকাশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ভাগ্য, সবই ভাগ্য। দেখলে কি থেকে কি হয়ে গেল। আজকের পর থেকে আমিও বিবাহিত আর তুই বিবাহিত ব্যাচেলার। মন খারাপ করিস না, তুই প্রকাশ্যে বিবাহিত হয়ে যাবে আর 7 দিন পরেই। আকাশ মুচকি হাসলো। পিছনে বসা বাকিরা প্রিয়া গিয়ে বসেছে অন্য গাড়িতে শিয়ার অয়নের সাথে। শিয়ার বাচ্চাটা হওয়ার পর থেকে প্রিয়াকে ঘুরে ফিরে তার আশেপাশেই দেখা যায়। আকাশের সাথে এই কদিনের সাক্ষাৎ হয়েছে মাত্র হাতে গোনা কয়েকবার। ছুতে গেলেই পালাই করে। আশ্চর্য মেয়ে একটা। আকাশ নিজে ফিসেল হেসে থমথমে কণ্ঠে বললে, হিসেব করে দেখো তো, জিতলোকে তুই না আমি? নিঃসন্দেহে আমি। কোন যুক্তিতে? তোর আগে বিয়ে করেছে আমি। গাড়ির রাস্তায় মোড় নিল আকাশ। হাড়চোখে রাতুলের অতি উচ্ছ্বসিত মুখটা দর্শন করলো। আর কিছুতে হলো না। পিছন থেকে খ্যাক খ্যাক করে হাসির শব্দ পাওয়া গেল। রাকিব ঝুঁকে এসে রাতুলের বাহুতে চর বসিয়ে বাঁকা কণ্ঠে বলল, গাধা কি সাধে বলা হয়? আকাশ বিয়ে করেছে দ্বিতীয়বারের মতো। 1000 বার বাসর সেরে বসে আছে আর তুই শালা হবু বউকে চুমু অব্দি খেতে পারিস নি। হিসেব মেলে কিভাবে? রাতুল দমল না, তীব্র প্রতিবাদ করে উঠল, তো আজকের পর থেকে আমি আমার বউকে সবার সামনে চুমু খাবো? কি বলবে? আকাশ সেটা পারবে? ওর বিয়ের আগ অব্দি গোপনে বিবাহ তাহার। আরও কতক্ষণ চলল এই কথার যুদ্ধ। তার আগেই দেখতে পাওয়া গেল অল্প পরিসরে সাজানো বিয়ে বাড়ি। রিমিদের বাড়িতে এসে গিয়েছে তারা। বিয়েটা হয়ে গেল ঝটপট। একেবারে কাজী সাহেব এসে বসেই ছিলেন। কনে সাজানোই ছিল। রাতুলদের এসে দেরি করতে হলো না খুব একটা। এশার আজানের আগে বিয়ে খাওয়া দাওয়া সবার পাট চুকে গেল।
বউ নিয়ে আজকেই কটেজে ফিরবে, এখানে সব আয়োজন করা হয়েছে। আকাশ প্রিয়ার বিয়ে নিয়েও ঝামেলা শেষ নেই। এখন রিমিকে নিয়ে ঢাকা গিয়ে আবার আসা, জার্নি করতে পারে না মেয়েটা। আর 7 দিন পর আকাশ প্রিয়ার সাথে একেবারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ওরাও। বাসের আয়োজন করা হয়েছে কটেজেই। রাকা, তুষি, প্রিয়া সবাই মহা সমারোহে সাজিয়ে ফেলেছে সবটা। রিমিকে নিয়ে যখন ফেরা হলো তখন সবে 9টা। যদিও নবদম্পতিকে মোটেই বাইরে আটকে রাখা হলো না। দেখতে দেখতে আকাশ প্রিয়ার বিয়ের দিনগুলো এসে হাজির হয়েছে ক্যালেন্ডারের পাতায়। বর কনে উভয়ে পরিবারের নিদারুণ ব্যস্ততা। পুরনো কটেজ রেখে আকাশের নতুন কটেজে এসে উঠেছে। হাতে গোনা এই কয়েকদিনের মধ্যে রাতুলরা একদম গুছিয়ে ফেলেছে সবকিছু। করিতকর্ম এক একজন। নিস্তব্ধতায় ঘেরা পাহাড়ের বুকে বছরের পর বছর ধরে পরিত্যক্ত কটেজটা মানুষে মানুষে পূর্ণ। ঝোপ জঙ্গল পরিষ্কার করে ফেলা হয়েছে, সাজিয়ে ফেলা হয়েছে বিবাহ আয়োজনের উপযোগী করে। আকাশপ্রিয়ার মেহেদির আয়োজন করা হয়েছে ছোটোখাটো করে। পার্লার থেকে লোক চলে আসবে খানিক পরে। নিচে বাড়ির লোকজনও সব জমা হয়ে গিয়েছে। ওপরের ঘরে প্রিয়াকে শাড়ি পরিয়ে বসিয়ে সবাই বেরিয়ে গিয়েছে সবে। প্রিয়াকে রেখে বের হওয়ার কারণ অবশ্যই আকাশ। বিছানার কিনারায় উল্টো হয়ে বসে হাতে সবুজ চুড়ি পরছিল প্রিয়া। আকাশ এসে দাঁড়িয়েছে আধখোলা দরজার সামনে, সেটা নজরে পড়েনি তার। আকাশ পিছন থেকে দেখে তার অর্ধাঙ্গিনীর দিকে। কোমর ছড়ানো চুলগুলো খুলে রাখা, মাথায় একগাদা জুঁই ফুলের গাজরা ঝুলিয়ে রেখেছে। ব্যস্ত হাত চুরি পড়তে ব্যস্ত। আকাশ আশেপাশে তাকে দেখল একটাবার। ও দূরে ভাই বোনেরা দাঁড়িয়ে তাদের ব্যক্তিগত সময়ে হস্তক্ষেপ করতে চায় না, আবার এই মজাটুকু মিসও করতে চায় না। আমি কিন্তু শুধুমাত্র বাসর জন্য দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছি, সেটা খেয়াল আছে তো? আচমকা অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বরে ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠলে এক প্রকারে। হুট করে এহেন কথা কে বলে ওঠে। প্রিয়া বুকে হাত রেখে চোখ বুজে শ্বাস নিল জোরে জোরে। বিয়ের আয়োজনগুলো নিয়ে গভীর মন দিয়ে ভাবছিল কিছু একটা। হুট করে আকাশ কোথা থেকে এলো। প্রিয়া উঠে দাঁড়ালো, একদম তৈরি সে। ভুরুজোড়ার মাঝে সূক্ষ্ম ভাঁজ ফেলে কোমরে হাত রাখলো। কপট রাগ দেখে বলল, কখন কোন কথা বলতে হয় জানেন না? তাছাড়া আমার বইই গেছে, শুধু বাসরের জন্য বিয়েতে রাজি হয়েছি নাকি? প্রথম বিয়েতে বউ সাজা হয়নি, তাই বিয়ে করেছি দ্বিতীয়বার। আকাশ ঘাড় বাঁকিয়ে ডান ভুরুখানা নাচালো। মেয়েটার মুখে আজকাল কিশোরীর বয়সের ছাপ মুছেছে। 20 বছরের নবযৌবনা রমণী লাগে। বিয়ের এই 1 বছরের স্বাস্থ্যের উন্নতিও হয়েছে। ফুলো ফুলো গাল দুটো ভরাট লাগে আরও। মুখ জুড়ে রাজ্যের মায়া কোথা থেকে এসে যে ভর করে থাকে। আকাশ ঠোঁট টিপে হাসি আটকালো। দরজার ওখানে দাঁড়িয়ে বলল, বললেই হলো নাকি? বিয়ের পর স্বামীর কথা মানতে হয় পাখি, এত ছটফট করলে চলবে? আমার পাখি আমার বুকের খাসে বন্দি থাকার জন্য, একমাত্র এই আকাশের উড়াউড়ির জন্য, আর কোথাও নয়। প্রিয়া মুখ বাঁকালো দরজা খুলে। ওভাবে হাট করা দরজার সামনে দাঁড়িয়ে এমন উল্টাপাল্টা বকে যাচ্ছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, বন্ধুবান্ধব সবাই ছোটাছুটি করছে। কারোর কানে গেলে তখন প্রিয়া মুখে চসূচক শব্দ করে কণ্ঠস্বর নামিয়ে ডাকলো আকাশকে, এদিকে আসুন। দরজা খুলে দাঁড়িয়ে আছেন কেন এভাবে? আকাশ নড়াচড়া করলো না, বাঁকা হাসলো। বাঁকা কণ্ঠে বলে উঠল, আজ তো আমাদের বাসর না পাখি, পরশু বিয়ে, ওই দিন রাতে বাসর করব। আজকেই কাছে ডাকছো, তাই নিচে থেকেছি। একটু অন্যায় কিন্তু এটা। বউয়ের একটু লজ্জা পেতে হয়, হবু স্বামীকে এভাবে কাছে ডাকে। প্রিয়া হতবিহ্বল হলো এক মুহূর্তের জন্য। সে কি মাইন্ডে বলল, আর লোকটাই বা কি মাইন্ডে নিল? আজব তো। প্রিয়া তেতো কণ্ঠে খেকে উঠল এক প্রকার। বাজে লোক, বাসর করতে না পেরে মাথা নষ্ট হয়ে গিয়েছে একেবারে, জানতো। আকাশ শব্দ করে হেসে ফেলল এই যাত্রায়। এই হাসিতে বরাবরই ভীষণ মুগ্ধ হলো প্রিয়া। রাগ গলে জল হয় নিমিষে। আকাশ শব্দহীন দরজা আটকে দ্রুত পায়ে এসে দাঁড়ালো প্রিয়ার কাছে। মেয়েটার হাত জোড়া দখল করে নিল নিজের লম্বা হাতের মধ্যে। আসতে চাচ্ছিলাম না কাছে, পরশু অবধি সত্যি তর সইছে না, মাথা খারাপ লাগছে। তুমি একদিনও সময় পাচ্ছ না, এটা কেমন কথা? নাকি ইচ্ছে করে আসতে চাইছো না? প্রিয়া মস্তিষ্ক ঝুঁকিয়ে বলে, এতদিনও কেউ না কেউ এসে ঘুমিয়েছে তার কাছে। 2 দিন আগে তার আগের কটেজ ছেড়ে আকাশের পুরনো কটেজটায় উঠেছে। এটার মেরামত শেষ হওয়ার পর এখানেও হয় আকাশের বোনেরা শুচ্ছে তার সাথে, নয়তো শিয়া বাচ্চা সমেত এসে থাকছে। তাছাড়া তার মা তো আছেই, সত্যি কোনোভাবে ব্যবস্থা করে উঠতে পারেনি। মিহি কণ্ঠে প্রিয়া জবাব দিল, সত্যি সুযোগ পাইনি। সবাই ঘুমানোর পর আসা যায় না। অত নির্লজ্জ কিভাবে হব আমি? এখানে নির্লজ্জতার কি আছে?
প্রিয়া মাথা তুলে তাকায় না, ঠোঁট কামড়ে ধরে, লাজুক স্বরে বলে, বললেই হয়, এতটা ডেসপারেট হওয়া যায়? ঘরে কেউ না কেউ ঘুমায়, তারা ঘুমানোর পর আসবো যদি টের পায়। সি, লজ্জার ব্যাপার না? কাল বাদে পরশু বিয়ে, এখন এভাবে? কথাগুলো বলতে বলতে লজ্জায় আভা এসে ভিড় জমালো রমণীর ফুলো গাল দুখানায়। আকাশ হাসল মৃদু, তবে মেয়েটাকে একটুখানি খোঁচানোর সুযোগ মিস করতে চাইল না। মুখের দুষ্টু হাসিটুকু গিলে ফিসেল কণ্ঠে বলল, স্বামী শুতে গেলে পালাই পালাই করে, সে নাচছে দ্বিতীয়বার বিয়ের জন্য। সব কিছুর ডোজ কিন্তু ডাবল ডাবল হবে এবার। একবার বিয়ে করে এত দূরে সরেছিলে এতদিন, এবার কিন্তু ছাড় পাবে না। রাজি থাকলে তবে বিয়ে করতে এসো, বাসর করবো না বললেই হলো নাকি? আশেপাশে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেরকম পাহাড়ের কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছিল চৌধুরীদের এই কটেজখানা। সে বহু যুগ আগে একসময় এটার জমজমাট বাণিজ্য থাকলেও সময়ের স্রোতে প্রায় পরিত্যক্তই বলা চলে। কটেজের পিছনে তাকালেই চোখে পড়বে অদূরে পাহাড়গুলো, আর ঠিক পাশেই বিশাল খাদ। আশেপাশে জনশূন্য বলা যায়। লোকালয় শুরু হয়েছে আরও একটু পর থেকে। কাঠের তৈরি দোতলা কটেজ, সেই আমলের তৈরি, ব্রিটিশ আমলের। সাদামাটা দেখতে লাগলে বেশ জৌলুস আছে। বিশাল জায়গা জুড়ে হওয়ায় বেশ খোলামেলাও দেখতে লাগে। সামনে দিয়ে আঁকাবাঁকা হয়ে পাহাড়ের ভিতর দিয়ে চলে গিয়েছে মাঝারি গোছের একটা রাস্তা। তবে কালের পরিক্রমায় এ রাস্তায় জনমানুষের চলাচল বেশ কম। বিয়ের আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি রাখেনি দুই পরিবারের কেউই। এলাহি আয়োজন বলাই যায়। কাঠের কটেজটা আর ধুলো জমে ফ্যাকাশে দেখতে লাগছে না, বরং ফেরি লাইটের সোনালি আলোয় ঝলমল হয়ে আছে। আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করে ফেলা হয়েছে। কটেজের সামনের স্কোয়ার ধরনের লনটা ঝকঝকে তকতকে একদম। কিনারা ঘেঁষে লম্বা লম্বা দেবদেরু গাছের সারি, সেসবও সোনালি আলোয় মোড়ানো। সাজসজ্জায় সীমিত রাখা হলেও দেখতে রাজকীয় ভাবটা কিভাবে যেন চলে এসেছে। দুই পরিবার, তাদের আত্মীয় স্বজন সবাই প্রায় চলে এসেছে। কালকের মধ্যে বাকিরা চলে আসবে। বাড়ির মেয়েদের জন্য মেহেদির আয়োজন করা হয়েছে কটেজের সামনের ওই সবুজ লনটায়। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। এতদিন জনশূন্য থাকা জায়গাটি শিয়াল খাটাসের আস্তানা হয়েছিল। আচমকাই সেখানে এত মানুষ জাতির হইহুল্লা বেশ চোখে পড়ার মতো। মেহেদি পড়তে ব্যস্ত সকলে। দুপাশে দুজন মেহেদি পড়াচ্ছে প্রিয়ার হাতে, বাকিরাও ব্যস্ত এসবের মধ্যে। শিয়া এক হাতে সামান্য একটু মেহেদি পড়তে বাচ্চার কান্নাকাটিতে উঠে যেতে হয়েছে তাকেই সামলাচ্ছে অন্ধকার মুখে। অয়নের দেখা পাওয়া যাচ্ছে না, সম্ভবত প্যান্ডেলের কাজে আটকা পড়ে আছে। রাতুল অবশ্য মিনিট পাঁচেক পরপর এসে দর্শন দিয়ে যাচ্ছে। বেচারা নববিবাহিত কিনা। দোতলার করিডোরে আকাশের রুম হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে যে রুম, সেখানটায় দাঁড়ালে স্পষ্ট চোখে পড়ছে মেয়েদের আয়োজনটুকু। মৃদুস্বরে গান বাজছে, প্রিয়াকে ঘিরে হাসি তামাশা শেষ নেই সবার। মেয়েটার গায়ে সবুজ শাড়ি, মাথায় সোনালি দোপাট্টা ঝুলিয়ে রাখা, খোলা চুলগুলোর মধ্যে গুজে রাখা জুঁই ফুল। আকাশ কাঠের নড়বড়ে রেলিংয়ের ওপর হাত রেখে ঝুঁকলো, আরও খানিকটা গভীরভাবে দেখার চেষ্টা করলো প্রেয়সীকে। কে নিয়ে কথা হচ্ছে এত? আকাশ স্পষ্ট দেখলো লজ্জায় মেয়েটা রাঙিয়ে উঠছে। বিয়েটা হতে দে অন্তত, এমনভাবে তাকিয়ে আসিস, গিলে খাবি চোখ দিয়ে। আজব পুরুষ তুই। মেয়ের বাড়ির লোক তোকে দেখলে বলবে পাত্রের নজর খারাপ। পিছন থেকে খ্যাক খ্যাক হাসির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আকাশের বুঝতে বাকি রইল না, তার হাড়বজ্জাত বন্ধুগুলো এসে হাজির হয়েছে। আকাশ ফিরেও তাকালো না। তার আগে হুড়মুড়িয়ে এগিয়ে এসে পাশে গাদাগাদি করে দাঁড়ালো রাকিব, রাতুল আর রেদওয়ান। সব কয়টা পরনে পাঞ্জাবি। ঘেমে নেমে একাকার ধমক দিতে গিয়েও থেমে গেল আকাশ। ছেলেগুলো সারাক্ষণ পরিশ্রমের উপরেই। ঘড়ির কাঁটা টিকটিক করছে রাত 2:45 অথচ মেয়েদের হইহুল্লা এখনো শেষ হয়নি। আসমানে আজ জলজল করছে তারকা রাশি। আকাশ এক পাক গিয়েছিল নিচে। মেয়েগুলো প্রিয়ার কাছেই ঘেঁষতে দেয়নি। বারান্দা দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হওয়ার দশা অনেকের। মশা কামড়াচ্ছে, ঘুম ধরছে তার। সারাদিন তো ছোটাছুটি কম হয় না, কিন্তু মেয়েটাকে এক নজর কাছ থেকে না দেখে ঘুমাতে যাবে না। তাই হয় হাত ভর্তি মেহেদি পড়েছে, সেটা একবার দেখাবে না। অথচ বেককল মেয়ে, সেই যে গল্প জুড়েছে, হাঁটু ভাঁজ করে ওঠার নাম গন্ধ নেই। আকাশের মনে দুঃখ সম্ভবত বুঝলেন উপরওয়ালা। ঝকঝকে পরিষ্কার আসমানের তারাগুলো মুখ লুকালো মেঘের বুকে। গুড়গুড় শব্দ করে ডেকে উঠল। গল্পের আসর ভাঙল সেই শব্দে।
এক একজন ব্যস্ত হয়ে সময় দেখলো, এক একজনের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এত রাত হয়েছে, টেরি পায়নি মেয়েগুলো। প্রিয়া যখন গুটিসুটি পা ফেলে আকাশের রুমের সামনে এসে দাঁড়ালো, তখন আকাশ সবই বিছানায় গিয়েছে। ঘর অন্ধকার করে ঘুমের ভান করে পড়ে আছে, সরু চোখে তাকিয়ে আছে দরজার পানে। প্রিয়া ইতস্তত করলো, কিয়ৎক্ষণ বেশ রাত হয়েছে, আকাশ জেগে আছে কিনা সেটাও কথা। এদিকে দুহাত ভর্তি মেহেদি পড়েছে, যার নামে, যার জন্য এই মেহেদি তাকে দেখাবে না। ডান হাতটা মুখের সামনে ধরলো, ডিম লাইটের মৃদু আলো আধারির মধ্যে জলজল করলো আকাশের নামটা। ঠোঁট টিপে হেসে ফেলল প্রিয়া। বিয়ের সময় দুহাত ভর্তি মেহেদি পড়া অনেক দিনের ড্রিম ছিল তার। প্রথমবার বিয়েতে সে সব কিছুই হয়নি। 7-5 ভাবাবির মধ্যেই নিঃশব্দে দরজা ধাক্কা দিল মেয়েটা। দরজা খোলা নিঃশব্দেই ঘরের ভিতরে ঢুকতে চাইল। হচ্ছে না সেটা, হাতের কাঁচের চুড়ি, পায়ের নুপুর সব একসাথে ঝংকার তুলছে যেন। বাইরের গুড়গুড় মেঘের শব্দ হচ্ছে, পর্দা সরিয়ে রাখা জানালা ভেদ করে বাইরে সে আলোর ঝলকানি ঘরের মধ্যে আসছে। আকাশ দেখলো মেয়েটা আর চোরের মতো করে ঘরে ঢোকা, নড়াচড়া তো করলই না মুখে, বরং খুলে রাখা চোখটা বন্ধ করে ফেলল। রমণীর চঞ্চল পা জোড়া এসে থামল বিছানার একদম পাশে। হাঁটু ভেঙে মেঝেতে বসে স্বামীর কপালের এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরাতে সরাতে মিহি কণ্ঠে ডেকে উঠল, মেহেদি পড়লাম কার জন্য? কাকে দেখাবো? সাহেব তো ঘুমেই কাদা। প্রিয়াকে ভূত দেখার মতো চমকে দিতে তৎক্ষণাৎ চোখ মেলল। ধরফড়িয়ে ওঠা মেয়েটার হাত জোড়া নিজের দখলে নিল। মেহেদি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আকাশ পিঠে বালিশ থেকে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে বসতে বলল, মনে তো হচ্ছিল না যার জন্য মেহেদি পড়েছে তাকে দেখানোর কোনো ইচ্ছে আছে। প্রতিবাদ করে উঠল প্রিয়া। কেন থাকবে না? এত আয়োজন কার জন্য? দেখবো না মানে? নিজের হাতের মাঝে দেখা আকাশের নামটা উদ্দেশ্য করে বলল প্রিয়া। আকাশ দেখল। এক বুক প্রশান্তি নিয়ে মৃদু হাসলাম। এটা তখন মেঝেতে ওভাবেই বসে আছে, আগ্রহ নিয়ে দুহাত বাড়িয়ে রেখেছে স্বামীর দিকে। সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। ঘুমে চোখ জোড়া ফুলে উঠেছে। আকাশ দুহাতে টেনে বিছানায় আনলো মেয়েটাকে। মোমের মতো হাত ভর্তি কাঁচের চুড়ি, এগুলোর শব্দে আকাশ মূলত টের পেয়েছিল দরজার ওপাশে তার ব্যক্তিগত নারীটির অস্তিত্ব। বিনা বাক্যে সে সব খুলে বেডসাইড টেবিলের উপর রাখতে রাখতে বলল, আজকে এখানে ঘুমাবে। আতকে ওঠা দৃষ্টি আকাশের মুখের দিকে তাক করে লাজুক কণ্ঠে বিড়বিড় করলো, তা কি করে হয়? ঘরে এরিন, আরশি, রাকা আপু ওরা শুয়েছে। আমি বলেছি আপনাকে দেখেই চলে আসব, না গেলে বিষয়টা লজ্জার হয় না? আকাশের নির্বিকার মুখের আদলের কোনো পরিবর্তন হলো না। মেয়েটার গা থেকে গহনাগুলো খুলতে খুলতে জবাব দিল, ঠান্ডা মস্তিষ্ক দিয়ে ভাবলে বিয়ে জিনিসটা লজ্জার পাখি। তুমি রাতে বাসর করবে তা সবাই জানে, আয়োজন করে সেই খাটও সাজিয়ে দেয়, তাহলে ও কিছু না? তবু আর একটা রাতই তো, আমার জন্য সেটা কতটা দীর্ঘ জানো সেটা? প্রিয়া ঠোঁট টিপে হাসলো, দু হাতে আকাশের গ্রীবাদে সাঁকড়ে ধরতে ধরতে ফিসফিস করে বলল, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আকাশের হাতের অশালীন স্পর্শ তখন প্রিয়ার শাড়ির আঁচল ভেদ করে কোমরে ছুঁয়েছে। প্রিয়ার সাথে তালে তাল মিলিয়ে সেও জবাব দিল, আমি মিষ্টি পছন্দ করি না পাখি, আমার টক ঝাল তেতো সব চলবে এবং এই মুহূর্তে লাগবে। আপনি একটু খারাপ হবে, তবে রুড হব না, প্রমিস। সুস্থ স্বাভাবিক হেঁটে নিজের রুমে যেতে পারবে। স্বামীর মন রক্ষার্থে এতটুকু সহ্য করতেই পারো না? ছেলেকে নিয়ে জেলখানার একটি বন্ধ কামড়ে বসে আছে স্বামী। রিয়ানের সাথে দেখা করতে এসেছে সে। আকাশ প্রিয়ার বিয়েতে একটাবারে দেখা করে ওই রাতেই ফ্লাইটে দেশ ছাড়বে মেয়েটা। শেষ একটাবার স্বামীর সাথে দেখা করতে এসেছে। ছেলেটা সবে তার কয়েক মাস বয়স, বাপের ছোঁয়া এখনো পায়নি, নাম রাখা হয়নি ছেলের। আর কখনো দেখা হোক বা না হোক, একটা বার বাপ ছেলে দর্শন প্রয়োজন। রিয়ান নাকি দেখা করতে চায়নি, এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে তাকে। স্বামী ছেলেকে আগলে বসে আছে, ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে ছেলেটা। জেলের এই বদ্ধ কামরায় ভালো লাগছে না ওর। স্বামী উঠে দাঁড়ায়, ফিডারটা মুখে গুজে কোলে নিতে দুলাতে থাকে ছেলেটাকে, তবুও থামছে না। খানিক পরপরই হু হু করে কেঁদে উঠছে। স্বামী ছেলের মুখের দিকে অসহায় তাকায়। এই কয়েক মাসের ছেলের মুখের আদল দেখেই বলে দেয়া যায় বাপের চেহারা পেয়েছে অবিকল রিয়ান। স্বামী হাসে, ছেলেকে উচিয়ে মুখে বলে, তোমার বাবাকে ভুলতে দেব না তুমি, তাই না? বাবা তো মানে না তোমায় আব্বা। তোমার চেহারা দেখেও কি মন গলবে না তার? গলবে না? না গললো, আমার তুমি আছো আর তোমার আমি, আর কি লাগে, তাই না?
খোদা আর কিছু রাখিনি আমাদের ভাগ্যে। এবার দেখব তোমার বাবা তোমার কি নাম রাখে, তারপর আমরা চলে যাব। হ্যাঁ। রিয়ান বড্ড অনীহার সাথে ঘরে ঢুকছিল। হ্যান্ডকাপ খুলে ভেতরে ঢুকতেই থমকালো সে। সামনের মেয়েটির পোশাক পরিচ্ছদ বড্ড আছে না তার জন্য। সমি সালোয়ার সেট পরেছে, খোলামেলা জামাকাপড় বাইরে। এই প্রথম হয়তো শালীন পোশাকে দেখল সে। পিছন শব্দ পেয়ে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো তাদের। রিয়ান খেয়াল করলো যে হাতে একসময় মদের গ্লাস ধরা থাকতো, সেই হাতে ব্রেসলেট আংটি ভর্তি হাজরা এখন একটা ছোট্ট শিশু। কোনো অহংকারের চিহ্ন অবধি নেই। দক্ষ হাত এক হাতে শিশুটিকে আঁকলে, অন্য হাতে ফিডার ধরে আছে। রিয়ান ভুরু জোরে কুঁচকে গিয়ে এলো। সৌমিও গেল, চেয়ার টেনে বসতে বসতে বলল, শুকিয়ে গেছে অনেক, এখানে আমাকে জামাই আদর করে রাখে না। তাও ঠিক, বসো, দাঁড়িয়ে কেন? রিয়ান বসে, দৃষ্টিকে আটকায় সমীর কোলের মধ্যে থাকা ছোট্ট প্রাণটার দিকে। থমকায় সে, শ্বাস আটকে আসে। অবিকল তার প্রতিচ্ছবি, এটা তার সন্তান, যাকে জন্মের পরেই প্রথম দেখলো। রিয়ানের অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে সমী মৃদু হাসল। বাচ্চাটাকে এক হাতে রেখে অন্য হাতে ব্যাগ থেকে দুটো কাগজ বের করলো। টেবিলের ওপর রাখতে রাখতে বলল, তোমার ছেলে এটা, না মানলেও ডিএনএ রিপোর্টটা মিথ্যে ছিল না। তোমারই ছেলে ও। যা বলছিলাম, ছেলেটার নাম রাখা হয়নি। কি রাখা যায় বলো তো? জানি না। এটা সুন্দর নাম না? জানি না। আমার ছেলের নাম রাখবো নাকি আজব? ভালো নাম বলো। রিয়ান স্থির হয়ে তাকিয়ে থাকে। মিনিট খানেকের মাথায় আচমকা বলে ওঠে, রুশদি। হাসি চড়া হলো সমীর। কাগজগুলো রিয়ানের দিকে ঠেলে দিতে দিতে বলল, ঠিক আছে রুশদি, নিবন্ধন করে নেব ওখানে গিয়ে, তুমি কাগজগুলো দেখে নাও। ছেলের দিক থেকে দৃষ্টি সরিয়ে ভুরু কুঁচকে তাকায় কাগজের দিকে। গম্ভীর কণ্ঠে বলল, এগুলো কি? একটা তোমার জামিনের কাগজ, সেটা আকাশ ব্যবস্থা করেছে, আর একটা আমাদের ডিভোর্সের। মুখ তুলো রিয়ান, গম্ভীর গলায় বলল, ডিভোর্স? আমরা পরশু লন্ডন চলে যাচ্ছি। আকাশ প্রিয়ার বিয়ে জানো না নিশ্চয়ই? সবাইকে জানিয়ে আয়োজন করে বিয়ে হচ্ছে, ওটা অ্যাটেন্ড করে রাতে আমাদের ফ্লাইট। আমার উকিল তোমার সাথে যোগাযোগ করবে, কাগজপত্র তার হাতেই পাঠিয়ে দিও। আমি সই করে দিয়েছি, আর তোমার কাল জামিন হবে। বের হয়ে একটা সুন্দর লাইফ লিড করো, বিয়ে থা করে ভদ্র সভ্য জীবন যাকে বলে। আকাশ ক্ষমা না করলেও একটা ব্যবস্থা ঠিক করে দেবে, ওর কাছে ক্ষমা চেয়েও নাও। রাখো কাগজগুলো। রিয়ান থমকে তাকিয়ে থাকে। এক ধরনের মিশ্র অনুভূতি হয়, বোঝা যাচ্ছে না সেটা কি। কাগজগুলো দুহাতে তুলল রিয়ান। থ হয়ে তাকে রইল সেদিকে। সমীর কোলে থাকা বাচ্চাটা ছটফট করছে, এখানে আর থাকতেই চাচ্ছে না সে। সমী ব্যাগটা কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো। রিয়ানের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বলল, ছেলেকে একবার কোলে নিতে চাও? রিয়ান তখনও পাথর হয়ে বসে আছে। কি করণীয় সে সবের হিসেব মেলাতে পারছে না। সমী বাচ্চাটাকে বাড়ি দিয়ে ভাঙা কণ্ঠে বলল, চাও কি? ডানে বামে মাথা নিল রিয়ান। চায় না, এটা বুঝালো। সমী অসহায় হাসলো। ছেলেটাকে বুকে জড়িয়ে নিতে নিতে বলল, আসি, ভালো থেকে ডিভোর্সের কাগজটা সই করে রেখো, কালকে আমার ওকে দেখা করবে। কিন্তু সমী আর দাঁড়ায় না, ছোট্ট অংশটাকে আগলে বেরিয়ে আসে চার দেয়ালের কামরা থেকে। হলুদের ফটোশ্যুট চলছে সে সকাল থেকে। গাড়ি নিয়ে কটেজ ছেড়ে আরও খানিকটা ভিতরের রাস্তায় এসেছে সবাই। সবুজে মোড়া পাহাড়ের মধ্যে হলুদ পরি সেজে ছবি তুলতে ছোটাছুটি করে যাচ্ছে প্রিয়া। বলা বাহুল্য আকাশ ছুটছে তার পিছু পিছু। ফটোগ্রাফার সহ বাকিরা মুখ টিপে হেসে যাচ্ছে। আকাশ বরাবরই ছবি তোলার ক্ষেত্রে বড্ড অনীহা দেখিয়ে এসেছে। বন্ধুদের আড্ডায় কিংবা কাজিনদের আলাপ আলোচনায় তাকে ছবি তুলতে রীতিমতো ঝাঁকি পোহাতে হতো। তারপরেও মানানো যেত না। তবে আজ তার ব্যতিক্রম। বড্ড স্বাভাবিক ভঙ্গিতে বাধ্য পুরুষের মতো স্ত্রীর পিছু পিছু ছুটছে সে বেচারা। গোটা মুখ জুড়ে কোথাও এক বিন্দু বিরক্তির ছাপটুকু অবধি নেই। আকাশের ভাই বোনগুলো সবাই এসেছে খানিক আগে। অধিককার কাজ সামলে রাতুলরাও এসে যোগ দিয়েছে। তারা এসেছে মূলত ওদের তাড়া দিতে। এখানকার ফটোশ্যুট শেষ করে আবার কটেজে ফিরতে বলেছে চৌধুরী কর্তা। গিন্নিরা হলুদ গোসলের আয়োজন করেছে, রীতিমতো শেষ করতে হবে তো নাকি। প্রিয় একের পর এক পোজ শিখিয়ে দিচ্ছে আকাশকে। আকাশ সেসবে মন দিয়ে আছে। রাতুলরা হতভম্ব এক প্রকার। বাধ্য হয়ে ছেলেটা মুখ ফসকে বলে ফেলল, ছবি তোলার তোর এত শখ? জানতাম না ভাই, আমরা কি দোষ করেছিলাম? তোর বউ তো রীতিমতো তোকে ধমকাচ্ছে পথ জানিস না বলে, অথচ আমরা হাতে পায়ে ধরতাম এক প্রকার, তাও আসতি না। আকাশের উত্তর পাবে এমন আশা করে প্রশ্নটা করেনি রাতুল। অবাক হওয়া থেকে মুখ ফসকে বলা আর কি, বাকিরা শব্দ করে হেসে ফেলেছে। তবে সেসবের মধ্যে শীতল কণ্ঠে আকাশের কণ্ঠস্বর ভেসে এলো। বউ বললে, পাহাড় থেকেও লাভ দিতে পারি, ফটোশ্যুটের এমন কি? হৈ হৈ করে উঠল সকলে। প্রিয়া লজ্জা পেয়ে গেল খানিক।
ফটোগ্রাফের উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, হয়েছে, আর দরকার নেই। রাতুল 32টা দাঁত বের করে হাসতে হাসতে টিপ্পনি কাটলো আকাশকে, বউ পাগল হয়ে গেলি শালা, বউয়ের আসল ধরে ঘুরতে দেখলো, অবাক হব না। দিনের আলো নিভে রাত, রাত পেরিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন। গতরাতে বেশিক্ষণ জায়গা হয়নি কারোরই, সারাদিন তীব্র ধকল গিয়েছে সবার। হলুদ গোসলের আয়োজন শেষ করতে করতে বিকেল, তারপর ছেলেমেয়েগুলোর নাচ গান তো আছেই। বিয়ে বাড়ির চূড়ান্ত ব্যস্ততা আজকে। কটেজ পুরো আত্মীয় স্বজনে ভর্তি। দুপুরের পরপর কাজী সাহেব চলে আসবেন। নামাজের পর বিয়ে পড়ানোর কাজটা শুরু করা হবে। পার্লার থেকে লোক এসেছে সেই ভোরবেলা। প্রিয়ার ঘরে পা ফেলার জায়গাটুকু অবধি নেই। বাড়ির মেয়ে বউরা সব গিয়ে জমায়েত হয়েছে সেখানে। অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। বর নিজে বাকিদের সাথে তদারকি করছে সেসবের। সিমসাম প্যান্ডেল হয়েছে পুরোটা জুড়ে। পাহাড়ের উপরে এক টুকরো মেঘের উপর ঝলমলে কটেজটা। দিনের সময় ঠেলে ঠুলে অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় এলো। জোহরের নামাজ আদায় করার পরপরই বিয়ের কাজ সম্পন্ন করা হলো। প্রিয়ার বাবা মা কাঁদছে। তাদের সেই ছোট্ট পুতুলটাও আজ বউ সেজেছে। সংসার জীবনে পা রাখতে চলেছে ছোট্ট পুতুলটার। এখন পুতুলের সংসার ছেড়ে সত্যিকারের সংসার হবে, স্বামী ঘর হবে। কবুল পড়ানো শেষ হতে স্ত্রীর হাতখানা নিজের পুরুষালী হাতের ভাঁজে তুলে নিল আকাশ। আজকে তাদের গোপনে বিয়ের 1 বছর। আর এই দিনই পুরো দুনিয়াদারি জানিয়ে দ্বিতীয় দফা তার ভালোবাসার নারীটিকে নিজের করে পেল। সর্বসম্মতিক্রমে আকাশ টের পেল তার অর্ধাঙ্গিনীর শরীরের কাঁপন। মেয়েটা ঘোমটার আড়ালে নতমুখে বসে আছে। আকাশের হাতের স্পর্শে থরথর করে কেঁপে উঠল। আটকে রাখা নোনা জল গড়িয়ে পড়ল পেলব গালে। অশ্রুকণাগুলো গিয়ে ঠাঁই নিল আকাশের হাতের তালুতে। যুবকের নিজেরও চোখ জ্বালা করছে। দুহাতে স্ত্রীর মুখের উপরের কাপড়টুকু আলগোছে সরিয়ে ফেলল। হাত বাড়িয়ে তর্জনী ছোয়ালো সেই বহমান অশ্রুকণায়। খানিকটা দূরত্ব ঘুষিয়ে কণ্ঠস্বর খাদে নেমে নিচু গলায় বলল, কাঁদছে কেন মিসেস চৌধুরী? স্বামী পছন্দ হয়নি? আকাশ অতটাও ধীরে বলেনি। কথাগুলো উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। প্রিয়া লজ্জা পেল খানিকটা। ঠোঁট টিপে নত মস্তিষ্ক আরও খানিকটা নত করল। বড়রা কাজী সাহেবকে নিয়ে খানিকটা সরে যেতে আকাশের হাত জোড়া আদুরে ভঙ্গিতে আঁকড়ে ধরল মেয়েটার ফুলো ফুলো গাল। গ্রীবা ঝুঁকিয়ে চুমু আঁকল স্ত্রীর শীতল ললাটে। আদুরে স্বরে বলল, আপনার বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আকাশ এহনাজ চৌধুরী। মিসেস, জীবনের শেষ দিন অবধি আমি আপনাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখে যেতে চাই। আপনার ভালোবাসায় নিজেকে সিক্ত করতে চাই। আমাদের ৫ম বিবাহ বার্ষিকীর একগাদা নাতিপুতিদের নিয়ে উদযাপন করতে চাই। দেবেন সুযোগ? ততদিন ভালোবাসবেন তো? কান্নারত মুখেও হেসে ফেল প্রিয়া। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো আকাশের প্রস্তাবে। মিহি আওয়াজে বলল, শুধু আসলে 1000 গুণ ভালোবাসা ফেরত দিলে একটু আধটু ভালোবাসতেই পারি। আকাশের মৃদু হাসিও প্রশস্ত হলো এবারে। গাল ভরে হেসে কপালে কপাল ঠেকালো। প্রিয়ার সাথে তালে তাল মিলিয়ে বলল, ওই একটু আধটু ভালোবাসলে আমিও শুধু আসলে ফেরত দিতেই পারি। কথা দেয়া রইল কিন্তু। আকাশ শব্দ করে হেসে বুকে জড়িয়ে নিল স্ত্রীকে। মুগ্ধতার সাথে জবাব দিল, কথা দেয়া রইল। আত্মীয় স্বজনরা এক প্রকার ঘিরে ধরে আছে নববধূকে। চৌধুরী বাড়ির ছোট বউয়ের প্রশংসা সবার মুখে মুখে। নজর উতরিয়ে যাচ্ছে প্রায় সকলেরই। আকাশ একে একে কথা বলছে সবার সাথে। অফিসের কলিগরা থেকে শুরু করে বিজনেস পার্টনার সবাই এসেছে। তাদের আপ্যায়ন করছে সে। প্রিয়ার আশেপাশে আরশি, এরিনরা সকলে। শিয়া তো নিজের ছেলেটার কান্নাকাটিতে অতিষ্ঠ এক প্রকার। অয়ন সামনে পড়লেই দাঁতে দাঁত পিষছে বারংবার। ছেলে কাছে এতে বাপের দোষটা কোথায় বুঝে উঠছে না অয়নের। বউয়ের ধারের কাছেও যেতে পারছে না। চোখের আগুনে ভস্ম করে দিতে চাইছে মেয়েটা। সমী এসেছে সেই দুপুরে। শিয়ার বাচ্চাটা যতটা চঞ্চল, সমীর ছেলেটা ঠিক ততটাই শান্ত। মায়ের বুকে লিপটে ছিল সারাদিন। এখন অবশ্য প্রিয়ার কোলে। মেয়েটা একদম তৈরি হয়ে এসেছে। এখান থেকে সোজা রাতের ফ্লাইট ধরবে। প্রিয়ার সাথে টুকটাক কথার মধ্যেই ভিড় ঠেলে আকাশে এগিয়ে আসতে বাকিরা সরে গেল। সমীর মলিন হাসলো। আকাশের দিকে তাকে মলিন গলায় বলল, জামিনের জন্য থ্যাংক ইউ। তোমার ফ্লাইট আজই 11টায়। যাচ্ছই নাকি উপায় কি? প্রিয়ার আজকে বেশ কান্না পাচ্ছে। রুশদিকে বুকে আগলে হাত ধরল সমীর। সমীর হাত বাড়িয়ে মুছিয়ে দিল মেয়েটার চোখের পানিটুকু। আদরে গলায় বলল, তোমাদের হানিমুন কিন্তু লন্ডনে হতে হবে, এটা কথা দিতে হবে। আর আমার সাথে নিয়ম করে যোগাযোগ রাখতে হবে। বোনকে মনে থাকবে? প্রিয়া মাথা ঝাঁকালো। আকাশের দিকে ফিরে বলল, আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞ আমি আকাশ, যা যা করছি তা সত্ত্বেও।
মেয়েটার মাথায় হাত রেখে থামিয়ে দিল আকাশ। হাত বুলিয়ে বলল, বোন হিসেবে যতটুকু করা যায় করেছি, সামনে করব, সাবধানে থাকবে, বাবাকেও সাবধানে রাখবে, আমি যোগাযোগ রাখবো। রাতুল, রাকিব, রেদওয়ান, রাকা, তুষিরাও এসে জমেছে এতক্ষণে। টুকটাক কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে। এরই মধ্যে হাস্যোজ্জ্বল আলাপ আলোচনায় ছেদ পড়ল। থমকালো সবাই। ভিড় ঠেলে এগিয়ে আসা একটা রুগ্ন পুরুষ মানুষের দিকে দৃষ্টি সবার। আতঙ্কিত হলো প্রিয়া। চট করে দৃষ্টি ফেলল আকাশের দিকে। আকাশ নির্বিকার, কোনো ভাবান্তর হলো না। হাতে ছোট্ট একটা প্যাকেট, কাঁচুমুচে মুখটা নিয়ে এগিয়ে এসে অপ্রস্তুত হাসলো, ধীর কণ্ঠে বলল, দাওয়াত ছাড়ে এসে পড়লাম, বউ বাচ্চাকে নিতে এসেছি। রিয়ানকে দেখে যতটা না চমকেছে সকলে, দ্বিগুণ চমকেছে রিয়ানের মুখের এই বাক্যখানায়। বিস্ফোরিত নয়নে তাকালো সৌমি। হাতের উপহারটা আকাশের দিকে বাড়ি দিতে দিতে বলল, পায়ে ধরলে ক্ষমা করবি নাকি নাকে খত দিতে হবে? সব করব। ক্ষমা করা যায় কি? আকাশের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সবাই। আকাশ কথা বাড়ালো না। হাত বাড়ি উপহারটা নিয়ে রাতুলের হাতে দিতে দিতে বলল, ক্ষমার যোগ্য তুই? না, নই। আমি ক্ষমা করার কেউ নেই। তখন যেটা বললি সেটা কর, তাতেই খুশি হব আমি। রিয়ান আরও কিছু বলবে, তার আগেই তাকে থামালো রাকিব। নিচু গলায় বলল, সময় দিতে। আকাশের রাগ অভিমান জমে আছে। বন্ধুত্বের আঘাত এত সহজে মিটবে? সময় লাগবে। রিয়ান ছোট্ট করে ক্ষমা চেয়ে নিল প্রিয়ার থেকে। ধীরে সুস্থে খানিক দূরে দাঁড়িয়ে থাকা সমীর দিকে এগিয়ে গিয়ে হালকা স্বরে বলল, আসামি হয়ে ছেলে কোলে নেয়া, তাও প্রথমবার খারাপ দেখা তো এখন দাও। সমীর জবাব দেয় না, ছেলেকে এগিয়ে দেয় রিয়ানের দিকে। ছেলের কপালে ছোট্ট চুমু খেয়ে বন্ধুদের দিকে ফিরে বলল, অভদ্র ছেলেটা বাপ হয়ে গেল, ভাবতে পারিস? অশ্রুজল সবার চোখ। সমীর দিকে ফিরে বলল, ডিভোর্সের কাগজটা সইও করেছিলাম, রাস্তার ট্রেনে পড়ে গিয়েছে, সুতরাং সংসারটা করতে হবে। লন্ডনে তো ঘর করে দিতে পারবো না, ঢাকা একটা ছোটোখাটো বাড়ি আছে, হয়ে যাবে বলো। তাছাড়া তোমার বাপের টাকা তো আছে, একমাত্র নাতির জন্য এইটুকু খাসাবেন না? সমীর ডুকরে কেঁদে উঠল, ছেলেকে সহ জড়িয়ে ধরল, ছেলের বাপকেও। গোটা কটেজ নিস্তব্ধতায় ঘেরা। হবেই বা না কেন? রাত কতটা গভীর সে খবরও রাখতে হবে নাকি? বাড়িভর্তি মানুষজন। বিয়ের আয়োজন শেষে সবাই গভীর ঘুমে মগ্ন। প্রিয়ার শরীরে একটা পাতলা শার্ট, সবই পরিয়েছে আকাশ। তার নিজের শরীরে একটা শার্ট গলিয়ে আলগোছে। মেয়েটার বিধ্বস্ত শরীরটা তুলে নিল দু হাতে। দুর্বল শরীরে মেয়েটার লেপ্টে রইল আকাশের বুকের ওপর। আকাশ থেকে বুকে জড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। মিটিমিটি করে তাকালো প্রিয়া। দোতলা করিডোর ঘুটঘুটে অন্ধকার। নিচের ডিম লাইটের লাল আলোয় সামান্য মুখভাব বুঝতে পারা যাচ্ছে। তারা ফিসফিস করে বলল, কোথায় আসছি আমরা? লং ড্রাইভে। আটকে উঠল মেয়েটা। সময় কত সেটা দেখা হয়নি, তবে সাজানো গোছানো ফুলের ঘরে আকাশ যখন প্রবেশ করে, ঘড়ির কাঁটা তখন রাত 10টায়। তারপর আকাশের উন্মাদনায় সাড়া দিতে সে তাণ্ডবের সমাপ্তি ঘটেছে কখন তার হিসেব নেই প্রিয়ার কাছে। তবে গভীর রাত এখন। প্রিয়া কোনো মতে বলল, বুকে নিয়ে যেথায় খুশি নিয়ে যান, হাঁটতে পারবো না আমি। আকাশ মৃদু হাসলো, দ্রুত পায়ে নেমে এলো নিচে। সদর দরজা খুলে বেরিয়ে মেয়েটার ছেড়ে দেওয়া শরীরে এনে বসালো গাড়িতে। নিজে উঠে বসলো। তৎক্ষণাৎ ধীরে সুস্থে গাড়িটা বের করলো পার্কিং থেকে। কিছু দূর যেতে গাড়ি থামিয়ে প্রিয়াকে তুলে নিয়ে এলো নিজের কোলের মধ্যে। এসি বন্ধ করে কাজ নামিয়ে দিন, খারাপ লাগছে আমার। আকাশ শুনল। কাজ নামিয়ে দিতে শীতল বাতাসে ঝাপটা দিয়ে গেল চোখে মুখে। ঝিরঝির বৃষ্টির ছোঁয়া অনুভব করলো দুজনে। প্রিয়ার বোধহয় এখন ভালো লাগলো খানিকটা। অন্ধকার হয়ে থাকা মুখটা স্বাভাবিক হলো। আবেশে চোখ বুজে রইল আকাশের শার্টের আস্তিন চেপে। ওপরের বোতাম 3টে খুলে রাখা। প্রিয়ার তপ্ত গাল গিয়ে ঠেকে আছে সেই বলিষ্ঠ বুকে। ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে আশেপাশের জঙ্গলের মধ্যে থেকে। প্রতিমধ্যে আর একটা গাড়ি ঘোড়ার চিহ্ন অবধি নেই। কোথাও যাচ্ছে না তারা, জানা নেই প্রিয়ার। জিজ্ঞেসও করতে করতে ইচ্ছে হলো না। আকাশে এক হাতে স্টিয়ারিং চেপে অন্য হাতটা রাখলো রমণীর আধ ভেজা চুলে। শাওয়ার নিয়ে দেরি করেনি আর। চুলগুলো শুকিয়ে নিয়ে আসা উচিত ছিল। মধ্যরাতের তীব্র অন্ধকার ঠেলে গাড়ি এসে যেখানে পৌঁছালো, জায়গাটা বড্ড আছিনা প্রিয়ার কাছে। আশেপাশে এত ঘন ঘন ছোট বড় পাহাড়ের ভিড়ে পথঘাটও চোখে পড়তে চায় না। স্ত্রীকে কোলে তুলে আকাশ বেরিয়ে এলো। গাড়িখানা লক করে সরু একটা পথ ধরে এগোচ্ছে ফোনের আলো জেলে। দু হাতের বাঁধনে থাকা রমণীর ছোট্ট দেহটা নিশ্চুপ পড়ে আছে। মাথা ঠেকে রেখেছে আকাশের বুকের ওপর। নানা জাতের পোকামাকড়, পশু পাখির আওয়াজ আর সাথে আকাশের পায়ের খসখস শব্দ ছাড়া আর কোনো কথা শোনা যাচ্ছে না দুজনের মধ্যে। আচমকা আকাশ নিচে গেলে বলল,
কোথায় নিয়ে যাচ্ছি জানতে চাইলে না? প্রিয়া দু হাতে পেঁচিয়ে ধরল স্বামীর গ্রীবাদেশ। আকাশের কাঁধে নিচের মুখ গুজে বিড়বিড় করে বলল, না। কেন? কারণ আপনি নিয়ে যাচ্ছেন। আমি নিয়ে যাচ্ছি বলেই কোনো প্রশ্ন থাকবে না? থাকবে না। স্বামীর বুকে মিশে আছি, মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গেলেই বা কি? ধুকপুক করতে থাকা বুকটা বিট মিস করে একটা। শ্বাস প্রশ্বাস দ্রুত হয় যুবকের। এটা সত্যি বড্ড মেচুয়ার হয়েছে আজকাল। অবশ্য বাচ্চামো আহ্লাদপনা এসব পরিস্থিতি বুঝেই করে, তাছাড়া বরাবরই বুঝতে সে। প্রায় মিনিট 10 আঁকাবাঁকা পথ পেরিয়ে আকাশ যেখানে সে থামল সেটা একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গোটা শহর দেখতে পাওয়া যায়। প্রিয়া মুগ্ধ হলো, অস্বাভাবিক রকমের মুগ্ধ যাকে বলে। পাহাড়ের কিনারা ঘেঁষে ছোট্ট একটা জুম ঘরের মতো, সেটার খোলা বারান্দায় নিয়ে এসে ছোট্ট একটা দোলনায় বসাতেই থমকালো প্রিয়া। চোখের সামনে যত দূর তাকানো যায় শুধু পাহাড় আর পাহাড়, আর অন্য পাশে গোটা শহরটা। আকাশ এক বুক তৃপ্তি সহকারে দেখে অর্ধাঙ্গিনীর চোখে ঝলমল আলো। বুকের মাঝে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিতে নিতে বলে, পছন্দ হয়েছে খুব। বাড়ির চাবিটা কি এখনই দেবে, নাকি কটেজে ফিরে শাড়ির আসলে বেঁধে দেব? প্রিয়া বুকের ওপর থেকে মুখ তুলল, অবাক করা কণ্ঠে শুনল, কিসের চাবি? তোমার বাড়ি? আমার বাড়ি? আকাশ ছোট্ট জুমঘরটার দিকে ইশারা করলো, যেটা এই মুহূর্তে আছে। তারা চাপা গলায় বলল, বাসর রাত বলো বা বিবাহ বার্ষিকী, যেটাই হোক না কেন, একটা গিফট তো দিতে হতো বউকে। সোনা রূপা অলংকার সে তো সবই দেয়। আমি না হয় আকাশের বুকে মেঘের দেশে আকাশের প্রতি অগাধ প্রেম নিয়ে বসবাস করা এই পরীটাকে একটা ঘর উপহার দেই। এমন আকাশপ্রিয় রমণীকে আকাশের বুকে কিছু না দিয়ে চলে? প্রিয়া ছলছল চোখে তাকলো স্বামীর দিকে, দমকা হয়ে সে ছুঁয়ে দিল দুজনকে। প্রকৃতির বুকে সাদরে আমন্ত্রণ করলো যেন। প্রিয়া মুখ তুলল, শরীরে তীব্র যন্ত্রণা নিয়ে ঘুরে মুখোমুখি হলো। দৃষ্টিতে দৃষ্টি পড়ল। যুবকের শীতল ললাটে এলোমেলো হয়ে উড়তে থাকা অবাধ্য চুলগুলোকে আঙুল ছুঁয়ে সরিয়ে দিল মেয়েটা। দু হাতে পুরুষালী শক্ত গাল জোড়া আঁকড়ে ধরে চুমু আঁকলো স্বামীর কপালে। ঠোঁট জোড়া স্থির হয়ে শুয়ে রইল সেখানটায়। আবেশে চোখ বুজে রইল ছেলেটা। পুরোটা সময় অনুভব করলো নরম আদরের স্পর্শ। গোটাটা মুখ জুড়ে আদর একে, তবেই ক্ষান্ত হলো রমণী। হরিণীর মতো ডাগর ডাগর আঁখি জোড়া তখন টইটুম্বুর। আকাশ স্থির হয়ে আছে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রমণীর সুশ্রী মুখপানে। প্রিয়া নাক টানল, শুকিয়ে আসা অধরষ্ঠ জিভে ভিজিয়ে ভেজা গলায় বলল, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি জানেন আপনি? আকাশ নির্বিকার মুখে শুধালো, কতটা? প্রিয়ার ভেজা ঠোঁট ততক্ষণে শুয়েছে আকাশের রুক্ষ অধর। সেখানটায় নিচ থেকে ছোট্ট করে আদর রাখলো মেয়েটা। ফিস ফিস করে বলল, এক আকাশ সমান ভালোবাসি। তীব্র বাতাসে এলোমেলো হয়ে আসছে প্রিয়ার খোলা চুলগুলো, চোখে মুখে লেপটে যাচ্ছে আকাশে। দুজনে কারোরই অবশ্য সেসবে খেয়াল নেই। রমণীর শরীরে জড়িয়ে থাকা আকাশের সুদীর্ঘ শার্টখানা বাতাসের সাথে ফুলে উঠেছে। বুকের ওপর থেকে সরে যাচ্ছে শার্টের আস্তিন। আকাশের ঘোলা দৃষ্টি সরতে চায় না অন্যদিকে। শার্টের খোলা অংশ ভেদ করে দৃষ্টিকে আটকায় সুঢৌল বক্ষ বিভাজনে। খেইহারা ছেলেটা প্রিয়ার বাক্যটার প্রত্যুত্তর না করে মুখ ডোবায় সেখানটায়। ভেজা চুমু এঁকে কামড়ে ধরে নরম অংশটুকু। ব্যথায় গুঙ্গি ওঠে প্রিয়া। আকাশ ব্যথা নিরসনে বেশ সচেতন। জীবের ডগা ছুঁয়ে দিয়ে লেহন করে নিল সদ্য দেয়া ক্ষতস্থান। মুখ তুলে বলল, এক ভালোবাসা কখনো বিলীন হলে আমিও বিলীন হব পাখি। প্রিয়া ভেজা চোখে অমায়িক হাসে, নিজ হাতে টেনে নেয় আকাশের মাথাটা। নিজের উন্মুক্ত বুকে চেপে ধরে শান্ত করতে চায় ঝড় উঠা ওই বুকটা। ফিসফিস করে বলল, আমার শুরু থেকে সমাপ্তি সবটা আপনার দিকে অন্ত ঘটেছে আকাশ না চৌধুরী। আকাশের প্রতি প্রিয়ার এই এক আকাশ পরিমাণ ভালোবাসে এই জনম সে জনম সব জনমই বেঁচে থাকবে। এ প্রাণের অন্ত নেই। বৃষ্টি নেই, গোটা আসমান এখন ঝকঝকে। পূর্ণিমার চাঁদ উঠেছিল আকাশে, এখন নেই। তারারা মেলা বসেছে এখন। এখান থেকে নিচে তাকালে সত্যি মনে হচ্ছে আকাশের বুকে মেঘের মধ্যে বসবাস করছে তারা। প্রিয়া আচমকা টের পেল তার উন্মুক্ত বুকটা শীতল হচ্ছে, ভিজে উঠছে তপ্ত জলে। আকাশ কাঁদছে। প্রিয়া শক্ত করে আঁকড়ে ধরে স্বামীকে আদর গলায় বলে, আদর চাইলে আদর দেব, পরশ মানুষ হয়েও কাঁদবেন তাই বলে কাঁদছি না। টের পাচ্ছি তো, আদর দাও তাহলে। আগে বলুন, প্রেমে পড়লেন আমার প্রথম দিনেই? তুমি আকাশ রঙা একটা শাড়ি জড়িয়ে বৃষ্টি মাথায় ভোরবেলা বেরিয়েছিলে। আমাদের কটেজের ঠিক সামনের ওই রাস্তায় দেখেছিলাম তোমাকে, কিন্তু আমি খেয়াল করিনি আপনাকে। জানি তো। তারপর মনের সাথে যুদ্ধ করতে করতে টের পেলাম যে আকাশ এহনাজের জীবনে কোনো এক পরীর আগমন ঘটেছে।
মনটা খোয়া গিয়েছে আকাশ এহনাজ চৌধুরীর। শব্দ করে হেসে ফেলল প্রিয়া, হাসি মুখে বলল, যে রাতে আপুকে খুঁজতে আপনাদের টেন্ডের কাছে সেন্সলেস হয়েছিল মনে আছে? পুরোপুরি। সেদিনই বুকের ভিতর একটা কিছু হচ্ছিল আমার। আকাশ নাক ঘষল মেয়েটার বুকের ভাঁজে, আলতো করে চুমু আঁকতে আঁকতে বলল, এখন হচ্ছে না? হচ্ছে। মন কি চাচ্ছে আপনার গভীর স্পর্শ? আজকাল মুখ ফুটে স্বামীর আদরও চাইছ? আমারই তো সব চেয়ে নিতে ক্ষতি কি? আকাশ মুখ তোলে, এক হাতে অনাবৃত করে ফেলে রমণীর শরীরের ওপর জমিয়ে থাকা ঢিলে ঢালা শার্টটি, কাঁধের ওপর থেকে কাপড়ের অংশ নামিয়ে ফেলতে ফেলতে বলল, আরেকবার আকাশ দর্শন করি আনি কেমন? নিজ মুখে আদর চাইছ, নিজেকে সামলাই কি করে? রমণীর লাজুক মুখটা আকাশের কাঁধে গুছতেই আকাশ কোলে তুলে নিয়ে এলো ছোট্ট ঘরটার ভিতরে। রমণীর লতিয়ে দেয়া দেহখানা বিছানায় শুয়ে দিয়ে নিজে এসে আড়াল করলো পুরোটা। কণ্ঠদেশে গভীর করে আদর রাখতেই গুঙ্গিয়ে উঠল বেচারি। সারা রাত আকাশের করা ক্ষতগুলো এখনো চিনচিন করে যন্ত্রণা দিচ্ছে। তবু বেহায় মন, শরীর দুটো আরেক দফা যন্ত্রণা চাইছে। আকাশ ঝড়ের গতিতে অনাবৃত করলো নিজেকে। রমণীর মাখনের মতো হাত জোড়া নিজের এক হাতের নিগুড় করে চুমু উঠল দুজনে ফিসফিসিয়ে। দূরের ওই নীল আকাশের প্রতি তোমার মুগ্ধতা জীবনে আজীবন থাকুক। ওই আকাশের নীলিমায় শুভ্র মেঘের বুকে লেখা থাকুক আকাশ প্রিয়ার এক আকাশ পরিমাণ এক অপরকে ভালোবাসার গল্প। প্রিয়া জবাব দিতে পারল না। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে, শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। স্বামীকে নিজের দেহে স্থান দেওয়া মাত্র আদরের মিষ্টি যন্ত্রণার সাথে ব্যক্তিগত পুরুষটার আদরের কথাগুলো চোখের কার্নিশ গড়িয়ে নোনাজল গড়িয়ে পড়ছে অবিরত। এই তাণ্ডবের মাঝেও নিজের ভেজা অধর জোড়া স্ত্রীর কণ্ঠদেশে গুজে হাসকি সরে বলল, ভালোবাসি পাখি, আমিও তোমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি। আর আকাশ কি কখনো পুরনো হয়? হয় না। এ ভালোবাসা আজীবন অক্ষয় থাকুক। মৃত্যু তো ভয় কোথায়? হালাল সম্পর্কের জেরে পরকালে তুমি আমার, এর থেকে বড় প্রাপ্তি কি আর? সমাপ্ত। আসসালামু আলাইকুম। অবশেষে শেষ হলো। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান। আর একটা কথা, নতুন গল্প আগামীকাল আসবেন। কে কে নতুন গল্পে সাপোর্ট করবেন তাও জানান। অবশ্যই অনেক সুন্দর একটা গল্প আসবে, এবং আপনাদের কোনো ধরনের গল্পের যদি রিকমেন্ডেড থাকে তাহলে বলতে পারেন, চেষ্টা করব দিতে। অনেক ভালো থাকবেন। আগামীকালের জন্য আপনাদের শুভেচ্ছা জানালাম নতুন গল্পের জন্য। আসসালামু আলাইকুম।